আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সে 10 মিনিট ধরে ওয়েট করছি। আমি তো প্রায় 4.5 ঘন্টা ধরে ওয়েট করতেছি। তাহলে কি হবে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর কি বলেন? আমি একটু মারামারি করি, রাগারাগি করি, আমি আবার প্রিয় সার্ভিলাম করি। নাসিরউদ্দিন ফকির ফ্রম মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আছি, ভালো আছি। আমরা একটু সময় দিই, সবাই জয়েন করুক। আজকে আমাদের ক্লাসটা খুব বেশি কঠিন না, ধারার ক্লাস। ধারার ক্লাসের একটা মজার বিষয় হচ্ছে, ধরেন যে বছর প্রশ্ন আসে সেই বছর 5 মার্কের প্রশ্ন আসে, যে বছর আসে না সে বছর আসে 35-এ প্রশ্ন আসছে আর 40-এ প্রশ্ন আসছে। তো এই জন্য ধারাটা একদিক থেকে খুব ইম্পর্টেন্ট টপিকস, আর একদিক থেকে আবার একটু কম ইম্পর্টেন্ট টপিকস। মানে মাঝে মাঝে আসে, সবসময় রেগুলারলি আসে না। যেমন প্রতি বছর বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা আসে, হ্যাঁ, অন্যান্য টপিকস গুলো আসে, কিন্তু এটা প্রতি বছর আসে না। ফাতেমা ইভা, কেমন আছেন স্যার? ভালো। তামান্না তামা, স্যার আপনাকে অনেক মিস করি। আমার মিস করার কোনো লাভ নাই, আমার এত মিস করি কি হবে? আমার মিস করলে যেদিন আসবো একটু ঝাড়ি ঝুড়ি দিব, মন খারাপ হয়ে যাবে। আপনাদের তো আবার মন খারাপ হয়েছে। বুলবুল আহমেদ, ঢাকা কল্যাণপুর থেকে। বা বাসার কাছে, বুলবুল আহমেদের বাসা তো খুব কাছে, অল্প একটু, আমগেট। আমরা 2 মিনিট অপেক্ষা করব, যেহেতু 3-4 মিনিট পরে একটু ক্লাসটা শুরু হয়েছে। আসলে যে পিডিএফটা নিয়ে আসতে একটু সময় লাগছে। আমাদের পিডিএফ নিয়ে আসছি তো, অঙ্কগুলো লেখা থাকবে, আমি ধীরে ধীরে একটা একটা করে সমাধান করে দেবো, এই জন্য একটু আসলে সময় লেগেছে। তাছাড়া টাইম মতোই ক্লাসটা শুরু হতো। ওয়ালাইকুম আসসালাম। শাকিল আহমেদ, কেমন আছেন স্যার? রাজশাহী থেকে। বা রাজশাহী থেকে, ভেরি গুড। রাজশাহীর মানুষজন এখন আমটাম নিয়ে দেখা করবে, কি অবস্থা, খালি সালাম দিয়ে পার হয়ে যাচ্ছে, কি হয়?
নিপা রয় কেমন আছেন স্যার? অনেকদিন আপনার ঝাড়ি খাইনি। না, ঝাড়ি টাড়ি দেওয়া যাবে না, ঈদের পরে। কিসের ঝাড়ি? ঈদের পরে আজকে মোস্ট ওয়েলকাম। ঝাড়ি পরে, আজকে ঝাড়ির ক্লাস না, আজকে ক্লাস শুরু করার আগে শেষ হয়ে যাবে। রায়ান আসাম থেকে, আসাম থেকে, আসামে কি করে? হচ্ছে একটু বৃষ্টি টিষ্টি হচ্ছে এখানে। আমিও অবাক, সে আসাম থেকে কেন ক্লাস করতেছে? ইন্ডিয়ার মানুষজন আজকে বিশেষ দেওয়া শুরু করতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইসরাত মনি, ওয়ালাইকুম আসসালাম। রে এত আপু কেন? তাহলে আপুরাই কি বিশেষ করা হবে নাকি? আমি ভাইয়ারা আপু। আলাদুল ইসলাম, আলাদুল ইসলাম হবে। স্যার কেমন আছেন? ফ্রম বগুড়া, জলশ্রী তলা। বগুড়ায় থেকে আসলাম, 15 দিন দেখা করেন না। আইডিওলজিস্ট অন দিনাজপুর স্যার। দিনাজপুরে এবার আমাদের পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, ভালো। সিলেট থেকে। আচ্ছা, শুরু করে দিই, অনেক সময় হয়ে গেছে, দেখা যাক কি অবস্থা হয়। চট্টগ্রাম থেকে, সারা বাংলাদেশ থেকে আমাদের স্টুডেন্ট থাকে। আবুল কাশেম লস্কর, মোহাম্মদ আতাউল হক আতিক, এত বড় বড় নাম। কি সাউন্ড কম হচ্ছে নাকি? সাউন্ড কম হবে কেন? আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, এত জোরে জোরে প্রথমে কথা বললে হবে? খুলনা, গাজীপুর, সারা বাংলাদেশ থেকে আমাদের স্টুডেন্ট। মহাখালী থেকে স্যার, অনেকদিন পর দেখলাম। আপনারা তো তাও দেখতেছেন, আমরা তো না দেখে দিনবার করতেছি। রুবেল স্যার আনপার দাওয়াত। হ্যাঁ, রুবেল স্যার খালি আপনাদেরকে দাওয়াত দেয়, আমাকে তো আর দাওয়াত দেয় না। আমি কি করতাম? তো আমাদের লেকচার 3 হচ্ছে ধারা। এই ধারা কঠিন ভাবে নেওয়ার কিছু নাই, আমরা ধারার জাস্ট 3টা পার্ট মাথায় রাখার চেষ্টা করব। পিডিতেও আমরা এটা দেখে আসছি, পিডির সিকোয়েন্স অনুসারে আমি কথাটা বলছি, মাথায় রাখবেন, তাহলে হয়ে যাবে। 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সূত্র। স্বাভাবিক সংখ্যার সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক শিখব। স্বাভাবিক সংখ্যা আমাদের 3টা সূত্র আছে। স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার ঘনক সমষ্টি। এই স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা এই 3টা সূত্র ইউজ করব। স্বাভাবিক সংখ্যার অঙ্কগুলো শেখার পরে আমরা চলে যাব হচ্ছে সমান্তর ধারায়। সমান্তর ধারার অঙ্ক আছে আমাদের, সেখানে আমাদের সূত্র আছে 3টা। সমান্তর ধারায় গিয়ে আমরা 3টা সূত্র শিখব। তারপরে আমরা হচ্ছে গুণোত্তর ধারায় যাব। গুণোত্তর ধারায় গিয়ে আমরা 3টা সূত্র শিখব। এখানে 2টা গুণোত্তর ধারার সূত্র আর একটা হচ্ছে অসীম ধারার সূত্র। আমরা অসীম ধারার সূত্রও শিখব। তো মোটামুটি যদি আমরা এই 9টা সূত্রের ব্যবহার শিখি, তাহলে আশা করি আমাদের ধারার মোটামুটি যা যা অঙ্ক দরকার সবকিছু হয়ে যাবে। স্বাভাবিক সংখ্যা 3টা সূত্র, সমান্তর ধারা 3টা সূত্র, গুণোত্তর ধারা 3টা সূত্র। স্বাভাবিক সংখ্যাটা প্রিলির জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরও শিখে রাখাটা ভালো। এই জন্য আমরা শিখবো। মেইনলি আমাদের দরকার সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। তো আসেন আমরা আলোচনায় চলে যাই। আমাদের প্রথম যে 3টা সূত্র দরকার সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সূত্র। তো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 3টা সূত্র আমরা জানি। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি 1 + 2 + 3 +... সমান সমান n × n + 1 / 2। ঠিক আছে। এরপরে আমরা 2 নম্বর সূত্র শিখব হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে, এই সূত্র আমরা অলরেডি খুব ভালোভাবে জানি, n × n + 1 × 2n + 1 / 6। আরেকটা সূত্র আমাদের লাগে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘন সূত্র, 1³ + 2³ + 3³ + n³ সমান সমান n × n + 1 / 2 হোল স্কয়ার। এই 3টা সূত্র স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমাদের মুখস্থ রাখতে হবে। আপনারা এই 3টা সূত্র মুখস্থ করবেন এবং এখানে অঙ্কগুলো আমরা প্রিলির মতো করেই পাবো, তবে রিটেনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ধরনের অঙ্ক হতে পারে। আশা করি এই সূত্রগুলো অলরেডি আপনাদের মুখস্থ আছে, নতুন করে এটা নিয়ে বলার কিছু নাই। তবে আমি জাস্ট কন্ডিশনটা
হ্যাঁ, আমি পিডিএফ দিয়ে দিব, আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, আমি এখানে সবকিছু করে আপনাদেরকে পিডিএফটা ক্লাসের শেষে দিয়ে দিব। সো আপনারা মনোযোগ দিয়ে এখানে বুঝলেই হবে। এখানে এই সূত্রটা প্রয়োগ করার ক্ষেত্রে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যেহেতু এটা স্বাভাবিক সংখ্যার সূত্র, এই স্বাভাবিক সংখ্যার সূত্রের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন স্বাভাবিক সংখ্যার কন্ডিশনটা মাথায় রাখতে হবে। অঙ্কগুলো, এই স্বাভাবিক সংখ্যার অঙ্কগুলো সাধারণত 1 থেকে শুরু হয়, ক্রমিক আকারে সংখ্যা থেকে n সংখ্যক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে 1 থেকে শুরু হবে, ক্রমিক সংখ্যা থাকবে, n সংখ্যক সংখ্যা থাকবে। বর্গ হলে আগের সবগুলো কন্ডিশনের সাথে প্রতিটা সংখ্যার উপরে বর্গ থাকবে, আর ঘন হলে প্রতিটার উপরে ঘন থাকবে। কিন্তু তিনটা কন্ডিশন একদম ফিক্সড, 1 থেকে শুরু হবে, ক্রমিক সংখ্যা থাকবে, n সংখ্যক সংখ্যা থাকবে। তার মানে 1 থেকে যদি শুরু না হয় তাহলে আপনি এই সূত্র প্রয়োগ করতে পারবেন না, ঠিক আছে? 1 থেকেই আপনাকে প্রয়োগ করতে হবে, এই কন্ডিশনটা মাথায় রাখতেই হবে। আসলে আমরা একটা অঙ্ক দেখি। আমাদের অঙ্কটা বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যদি 225 হয় তাহলে n এর মান কত? আচ্ছা, n এর মান কত বলার পর বলছে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। তার মানে কি, প্রথমে আমাকে ঘনর সমষ্টি বের করতে হবে, ঘনর সমষ্টি থেকে n এর মানটা বের করতে হবে, সেই n এর মান ব্যবহার করে আমাকে আবার বর্গের সমষ্টি বের করতে হবে। দুইটা কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আসেন আমরা এই অঙ্কটা সমাধানে যাই। আমি একটু বড় করে দিচ্ছি অঙ্ক করানোর সুবিধার্থে। আচ্ছা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন সমষ্টির সূত্র কি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার রংপুর যাওয়ার পথে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এইটা সমান সমান হচ্ছে 225। তাহলে এখান থেকে আমরা n এর মান বের করব। তাহলে উভয়কে যদি আমরা রুট করি তাহলে হবে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান, এটা হচ্ছে 15 15 625। তারপর হচ্ছে n ইনটু n প্লাস 1 সমান সমান 30। তার মানে n স্কয়ার প্লাস n মাইনাস 30 সমান সমান 0। তাহলে এটা হবে হচ্ছে n স্কয়ার প্লাস 6n মাইনাস 5n মাইনাস 30 সমান সমান 0। তার মানে n এর মান আসবে 5। বাকিটুকু আপনারা করতে পারবেন, এটা ডিএলএসআর করানোর কিছু নাই। এখন এই যে n এর মান 5 আসলো, n এর মান কত? এই যে এখানে n এর মান চাইছে, n এর মান কত? n এর মান হচ্ছে 5। একবার বলে সাউন্ড ঠিক আছে, একবার বলে সাউন্ড সিস্টেমের প্রবলেম, বুঝি না, সবগুলো হেডফোন লাগাও কানে। তাহলে n এর মান কত? n এর মান আসলো 5। এবার বলছে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। তাহলে বর্গের সমষ্টির সূত্র কি? বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এবার এইখানে যদি আপনারা n এর মানটা বসান তাহলে আপনাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে মান কিভাবে বসাবেন? n মানে 5, n প্লাস 1 মানে হচ্ছে 6, আর 2n আর যদি 10 আর একে 11 আর হচ্ছে 6, आंसर হচ্ছে 50। সবাই তো আমরা দেখেন আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে সম্ভবত টিনের বা ছাদের একটা শব্দ পাচ্ছেন, এই জন্য আপনাদের কাছে সাউন্ডটা কম মনে হচ্ছে। আপনারা একটু দেখেন। আমাদের ক্লাসগুলো আগের মতোই হবে, যে অঙ্কটা আপনারা বুঝবেন, বুঝলে ক্লিয়ার লিখবেন, আর না হলে প্রশ্ন করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ।
ট্রোজান আজাদ কালাম, নামটা তো সুন্দর। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। হ্যাঁ, পরের অঙ্ক বলতে বেসিক্যালি মানে এই যে স্বাভাবিক সংখ্যার খুব বেশি সূত্র আমাদের বা খুব বেশি অঙ্ক করার আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে। আমি এখানে ঘন সূত্র ব্যবহারও দেখালাম, বর্গের সূত্র ব্যবহারও দেখালাম। আশা করি এই সূত্রগুলো নিয়ে আপনাদের কোনো কনফিউশন হবে না। 3-4টা অঙ্ক আছে বা আপনারা পিডিতেও যে অঙ্কগুলো করে আসছেন এগুলো এখানে প্র্যাকটিস করবেন। জাস্ট কয়েকটা র্যান্ডমলি 4-5টা অঙ্ক প্র্যাকটিস করে রাখবেন, সূত্রগুলো যেন মুখস্থ থাকে। কারণ অঙ্ক আসলে আপনি ওই সূত্র দিয়ে সরাসরি অঙ্কটা করতে পারবেন। এখানে আসলে বেসিক্যালি একটা মানই দরকার পড়ে, সেটা হচ্ছে n। তো কোনোভাবে যদি আপনি n এর মানটা বের করে ফেলতে পারেন তাহলে আপনি ঘন সমষ্টি বের করতে পারবেন, বর্গের সমষ্টি বের করতে পারবেন, শুধু সমষ্টি বের করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় ধাপ শুরু করার আগে শুধু লিখবেন অতএব ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, তারপরে এইটুকু লিখে দিবেন, শেষ। সংখ্যাগুলোর বর্গের সমষ্টি সূত্র তো আপনি জানেন, সূত্র তো সরাসরি এখানে সূত্র লিখে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা চলে যাব সরাসরি সমান্তর ধারার সূত্র। সমান্তর ধারার সূত্র, সমান্তর ধারার ক্ষেত্রে আপনাদের দুইটা সূত্র মাথায় রাখতে হবে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে মানে অনেক ভালো বৃষ্টি হচ্ছে। এখানে আপনাদের দুটো সূত্র মাথায় রাখতে হবে। একটা হচ্ছে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ যততম পদ হয় a হয় একটা, আর ওই পদের সংখ্যার থেকে একটা কম হয় d। এই কথাটা একটু বুঝলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। সে ধরেন এখানে যদি আমরা বলি 5তম পদ, এই 5তম পদ বললে আমরা কি বুঝবো? প্রথমে আমরা a নিব, তারপর n এর জায়গায় যেহেতু 5 আসছে এখানে 5 থেকে 1 বাদ দিলে হবে 4, a প্লাস 4d। তাহলে 5তম পদ হবে a প্লাস 4d। আচ্ছা, যদি এটা 10তম পদ হয় তাহলে এটা হবে a প্লাস 9d। অর্থাৎ এই 5তম পদ এখানে 5 থাকলে এখানে হবে 4d, একটা কম হয়, তাই না? এটা যদি 50তম পদ বলে a প্লাস 49d। এইভাবে সরাসরি আপনি লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। অথবা আপনি সূত্র প্রয়োগ করবেন। আর একটা সূত্র আমাদের মুখস্থ করতে হয়, সেটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি, Sn। Sn সমান সমান n ডিভাইডেড বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। আচ্ছা, এবার আপনি বলবেন যে এই সূত্র স্যার আমরা কখন প্রয়োগ করব? যখন নির্দিষ্ট পদ সম্পর্কে কোনো তথ্য জানতে চাইবে। নির্দিষ্ট পদ মানে ধরেন 5তম পদ কত, 10তম পদ কত, 20তম পদ কত, 40তম পদ কত, এরকম যখন নির্দিষ্ট পদ নিয়ে প্রশ্ন করবে তখন আপনি n তম পদের সূত্র প্রয়োগ করবেন। আর যখন সমষ্টি চাইবে, এবং এই সমষ্টি চাওয়ার ক্ষেত্রে একটা কন্ডিশন আসে, সেটা হচ্ছে পদের সংখ্যা উল্লেখ করে সমষ্টি চাইবে। 20টি পদের সমষ্টি কত, 30টি পদের সমষ্টি কত, 40টি পদের সমষ্টি কত, এইভাবে পদের সংখ্যা উল্লেখ করে সমষ্টি চাইবে। তাহলে এই সূত্রের জন্য কন্ডিশন হচ্ছে পদের সংখ্যা উল্লেখ করে সমষ্টি চাইবে। পদের সংখ্যা উল্লেখ করে সমষ্টি চাইবে। তাহলে এই সূত্র আমরা কখন প্রয়োগ করব? যখন নির্দিষ্ট পদ সম্পর্কে তথ্য চাইবে। আর এই সূত্র আমরা প্রয়োগ করব পদের সংখ্যা উল্লেখ করে যখন সমষ্টি চাইবে। আর পদের সংখ্যা যদি উল্লেখ না করে তাহলে পদের সংখ্যা বের করে, কতগুলো পদের সমষ্টি আমরা বের করব সেই পদের সংখ্যা বের করে তারপরে আমাদের সমষ্টি করতে হবে। এইখানে Sn মানে হচ্ছে সমষ্টি, a মানে হচ্ছে প্রথম পদ, এগুলো আপনারা জানেন, তারপর আমি একবার করে লিখে দিচ্ছি। n মানে হচ্ছে পদ সংখ্যা, d মানে হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর অবশ্যই আপনারা বের করতে পারেন, পরের পদ বিয়োগ আগের পদ। আর এই যে n তম পদ, এটা একটা অজানা রাশি, n তম পদ। এটা মানে কি জানেন? এই n তম পদ মানে হচ্ছে n তম পদের মান, n তম পদের মান।
অনেক সময় আমরা এরকম বলি না যে 20তম পদ 80, তাহলে এখানে 20 কি আর 80 কি? 20 মানে হচ্ছে n, এই যে পদের সংখ্যা 20, আর এই যে 80 যেটা সেটা হচ্ছে n তম পদ, অর্থাৎ এই পদের মানটা হচ্ছে 80। তার মানে পদের সংখ্যাটা হচ্ছে 20 আর এই 20তম পদের যে মানটা থাকবে সেই মানটা হচ্ছে 80। তো আমরা এই জায়গায় একটু কনফিউশন করে যাই যে n আর n তম পদ জিনিসটাকে আমরা অনেক সময় একই মনে করি, আসলে এটা একই না, একটু ভিন্ন। ঠিক আছে, আশা করি এই অংশটুকু সবার ক্লিয়ার হয়েছে। সূত্র বুঝলে আসলে অঙ্ক অনেক অংশ বোঝা হয়ে যায়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আর না থাকলে আমরা অঙ্কে চলে যাব। Sum of number. Sum of number. Thank you. তো আসেন আমরা পর্যায়ক্রমে কিছু অঙ্ক সমাধান করি। অঙ্ক সমাধান করতে করতে আমরা সূত্রগুলো আস্তে আস্তে বুঝে যাব যে আসলে কোন সূত্র বা সূত্রগুলোকে আমরা কিভাবে প্রয়োগ করব। তো প্রথম যে অঙ্কটা আমাদেরকে বলছে, আমরা অঙ্কটা করে নেব 9। এটা সব কিন্তু আপনাদের লেকচার শিটের অঙ্ক। হ্যাঁ, আমি আবারও বলি, যেহেতু অনেকদিন পর ক্লাসে আসছি, আপনারা সবার আগে লেকচার শিটটা কমপ্লিট করুন। লেকচার শিটটা কমপ্লিট করার পরে আপনি প্রিভিয়াস কোশ্চেন গুলো করবেন। প্রিভিয়াস কোশ্চেন করার পরেও যদি আপনার আরো বেশি পড়তে ইচ্ছা করে, তাহলে আপনি এই অধ্যায়, এই যে ধরেন ধারা পড়ছেন, ধারার 9, 10 এর জেনারেল ম্যাথ বই এবং হায়ার ম্যাথ বইয়ের উদাহরণ এবং অধ্যায়ের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবেন। কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবেন? এই যে যেগুলো আপনি আমাদের সাথে ক্লাসে প্র্যাকটিস করছেন বা লেকচার শিটে প্র্যাকটিস করছেন বা প্রিভিয়াস কোশ্চেনে পাচ্ছেন, এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করুন। তাহলে এর বাইরে আপনাদের আর কোনো বই লাগবে না, এখান থেকে আপনি হুবহু অঙ্ক কমন পাবেন। এই খুবই মানে রিটেনের ক্লাসগুলো এই জন্য খুব মজা লাগবে আপনাদের, কারণ হচ্ছে আপনারা অঙ্কগুলো যদি নির্দিষ্ট জায়গা থেকে করেন, আপনি হুবহু অঙ্ক কমন পাবেন। সর্বোচ্চ কি হতে পারে, একটু সংখ্যাগুলো পরিবর্তন হতে পারে, এর থেকে বেশি কিছু হবে না। তো এখানে অঙ্কটা বলছে 9 + 7 + 5 ধারাটির n সংখ্যক পদের যোগফল এত। n সংখ্যক পদের যোগফল মানে কি? Sn। Sn এর মান দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অঙ্ক দেওয়া আছে, আপনার কাছে n এর মান চাইছে, অর্থাৎ পদ সংখ্যা কত এটা চাইছে। ঠিক আছে, তো আশা করি আমরা এই অঙ্কটা সমাধান করতে পারব। দেখি আমরা শুরু করি। রিটেনে একটু সমস্যা হচ্ছে ক্যালকুলেশনটা একটু ঝামেলা হয়, বড় হয়, এই আর কোনো পার্থক্য। তাহলে এখানে আমরা কিসের মান পাচ্ছি? এখানে আমরা Sn এর মান পাচ্ছি -144, আমরা a প্রথম পদ পাচ্ছি 9, আমরা d সাধারণ অঙ্ক পাচ্ছি 7 - 9, তার মানে হচ্ছে -2, আর আমরা n এর মানটা বের করব, n = প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে আমাদের অঙ্কের ইনফরমেশন। এবার আমরা সূত্র কোনটা লিখব? Sn এর সূত্র লিখব n/2 2a + n-1 * d। এবার আমরা মান বসাবো আর অঙ্ক সমাধান করব। তাহলে এটা হচ্ছে -144 n/2 2a, 2a মানে হচ্ছে 9 × 18, এটা হচ্ছে প্লাস n-1 আর d এর মান হচ্ছে -2। মানগুলো আমরা বসানোর পরে আমাদের একটা জিনিসই আচ্ছা, আপনার কথা আমি মেনে নিলাম, যেহেতু আপনি আমার থেকে ভালো বোঝেন, আপনার কথাই ঠিক, রিটেনে খুব একটা প্রশ্ন হয় না, আর প্রশ্ন হুবহু মেলেও না। ভেরি গুড, থ্যাংক ইউ। আপনার কথা আমি স্বীকার করে নিলাম, আপনারা ভালো বোঝেন, ধন্যবাদ। আসলে আমরা ক্লাসে মনে করি। আচ্ছা, তাহলে এই পুরো অংশটার ভিতরে কিসের মান আমাদের দেওয়া নাই, শুধু n এর মানটা দেওয়া নাই, আমরা এখান থেকে n এর মানটা বের করে নেব। তাহলে আমরা ক্যালকুলেশন করি, -144 n/2, এটা হচ্ছে 18 - 2n + 2, তাহলে -144 n/2, এখানে কত হবে? এটা 20 আর এটা হচ্ছে -2n। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে এখানে থাকবে হচ্ছে 10
মাইনাস এন, 2 আর 2 এখানে কাটা যাবে, তাহলে এই পুরোটা যদি আমরা গুণ করি মাইনাস 144, এটা হবে হচ্ছে 10 এন, আর এখানে হবে হচ্ছে মাইনাস এন স্কয়ার। এবার এগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে এন স্কয়ার মাইনাস 10 এন মাইনাস, সরি এটা মাইনাস না প্লাস হবে, আর এটা হচ্ছে মাইনাস 144 সমান সমান 0। ঠিক আছে, তাহলে এটা হবে এন স্কয়ার প্লাস 18n মাইনাস 8n মাইনাস 144 সমান সমান 0। এখান থেকে n এর মান আসবে হচ্ছে 8, ঋণাত্মক মানটা আমরা এখানে নিব। আপনার তো হেডফোনে ঝড় বৃষ্টির শব্দ, আমার তো মাথার উপরে ঝড় বৃষ্টির শব্দ। ঠিক আছে, তাহলে আমি কি করবো বলে, তাহলে n এর মান হচ্ছে 8, তাহলে এখানে পদ সংখ্যা হচ্ছে 8। বুঝছেন? থ্যাংক ইউ। এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, 18 আছে। এটা তো এই পাশে গেলে মাইনাস হবে, তাহলে n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 সমান সমান 0। তাহলে মাইনাস 18n প্লাস 8n, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে এইভাবে আমরা n এর মান বের করব। আবার আমরা একটা অঙ্ক পাচ্ছি, আবার আমরা একটু দেখব অঙ্কটা। একটি সমান্তর ধারার 12তম পদ 18 হলে তার 23টি পদের সমষ্টি কত? আমার বিশ্বাস ম্যাক্সিমাম আপনারা যারা প্রিলিতে কোচিং করেছেন বা ক্লাস করেছেন কোথাও, তারা এই অঙ্কটা প্রিলিতে শিখেছেন। কোন দিব? কোন নাম্বার? না, আমার ওই 3G সিম 4G করছি, সব নাম্বার পাওয়া গেছে, আমার কোনো দোষ নেই। একটি সমান্তর ধারার 12তম পদ 77 হলে তার প্রথম 23টি পদের সমষ্টি কত? এটা আপনারা প্রিলিতে করছেন, সবাই একটু নিজেরা করেন, আপনারা এই অঙ্কটা নিজেরা চেষ্টা করেন। থাকেন আমি শেষ হয়ে গেল, বৃষ্টি হচ্ছে, কোথায় আর যাবেন? বৃষ্টি কোথাও যেতে পারবেন না, যদি থাকে তাহলে বসে পরে সকালে বলে দেবেন যে কজন হয় আসুক, সমস্যা কোথায় পুরো 2-3 জন, 4 জন, 4 জন এখন শুরু করে কিন্তু শুরু করে দেয়, যদি 4 জন হয় এখন না। আপনাদের তো অনেকগুলো ক্লাস নিয়ে ফেলেছি গত মাস থেকে, তো
বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, সেট তো স্যার নিয়েছে, তারপরে সূচক, লগ, ধারা, এটা অনেক ক্লাস নিয়েছে। আপনি খুব বেশি ক্লাস নেওয়া যাবে না, পাটিগণিতেরও 2-3টা ক্লাস নিয়েছে। সব ক্লাস আমি নিতে হবে আর স্যারদের ক্লাস করবেন না? সব স্যারের ক্লাস করতে হবে, সব স্যারের কাছে শিখতে হবে। সবাই ভালো শেখায়, আমি তো পারি কম, পারি অঙ্ক কম পারি, আপনাদের ভাষায় আমি তো অঙ্কই পারি না। সবাই খুব সুন্দরভাবে অঙ্কটা সমাধান করেছেন, ধন্যবাদ। যারা পারে না তাদেরকে জাস্ট আমি যারা পারেন না তাদের জন্য আমি একটু সমাধান করি। সবাই একটু 1 মিনিট দাঁড়ান। তাহলে আমাদেরকে যদি বলা হয় একটি সমান্তর ধারার 12তম পদ, আমরা কিভাবে লিখবো? 12তম পদ সমান সমান a প্লাস 11d, ওই যে n-1 ইন্টু d। এই 12তম পদটা হচ্ছে 77, তার মানে আমরা লিখতে পারি a প্লাস 11d সমান সমান 77। এটা 1 নম্বর সমীকরণ। এবার আমাদেরকে বলছে ওই ধারার 23টি পদের সমষ্টি কত। তাহলে s এর জায়গায় হবে 23, যেহেতু 23টি পদের সমষ্টি n মানে 23। এবার আমরা লিখবো 23 ভাগ 2, 2 ইনটু a প্লাস 23 থেকে 1 বিয়োগ করলে হবে 22d। এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এটা হবে a প্লাস 11d। এবার আমরা এটা মান বসাবো, এখানে হবে 23 ইনটু এই যে এইটার পরিবর্তে আমরা এই মানটা বসাবো 77। অ্যান্সার আসবে 1771। সুন্দর। আপনার হ্যাঁ, সেজন্য আমি বলছি যে এককভাবে কোনো স্যারের ক্লাস করার দরকার নেই, আপনারা সব টিচারের ক্লাস করতে চাইবেন। সব টিচারের ক্লাস করলে হবে কি জানেন, আপনার ক্লাস বেশি বেশি হবে। বিভিন্ন স্যারের কাছে আপনারা বিভিন্ন টপিক, কারণ এই ক্লাসটা আমি নিচ্ছি, এরপর হয়তো শিয়াব স্যার একদিন নেবে। 2 ভাবে শিখতে পারবেন, যেটা আপনাদের কাছে ভালো লাগবে সেটা আপনারা অ্যাকসেপ্ট করবেন। সব স্যারের ক্লাস করতে চাইবেন, বলবেন যে আরো কোনো স্যার থাকলে আরো স্যারদের ক্লাস দিন, যেন আমরা বিভিন্ন উপায়ে জিনিসগুলো শিখতে পারি। আপনারা উনি ভালো উনি খারাপ এটা না বলে বলবেন সব স্যার ভালো, সব স্যারের বেশি বেশি ক্লাস। এইভাবে করলে আপনারা ক্লাস বেশি পাবেন, সব স্যার তখন বেশি বেশি ক্লাস দিবেন, সব টপিকস আপনারা 2 স্যারের কাছে 2 রকম ভাবে শিখতে পারবেন। এটা হবে কি যে কিছু জিনিস হয়তো একই, কিন্তু কিছু জিনিস হয়তো 2 জন ভিন্ন ভাবে শিখাবে, আপনাদের উপকার হবে। আপনারা তো একটু, আমি বলি আপনারা একটু বোকা বোকা হওয়া যাবে, চালাক চালাক হলে সবকিছু পাবে। স্যার আশা করি সবাই এটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, দেখেন তো পরের অঙ্কটা আপনারা পারেন কিনা চেষ্টা করেন। স্যার রোজাতে আপনি অনেক ভালো ক্লাস দিচ্ছেন, রোজা রেখে ক্লাস করেন, এখন মাথার উপর ঠিক আছে। কেন রেকর্ড কি রাখেনি? অবশ্য রেকর্ড মনে হয় এখন খুব বেশি দিন থাকে না, রেকর্ডটা বারবার দেখতেন তাহলে পারতেন। আমি তো চেষ্টা করেছি বিন্যাস সমাজের সম্ভাব্যতাকে যতটা পারা যায় ডিটেলস ভেঙে ভেঙে শেখানোর জন্য, কারণ স্টুডেন্টদের এই জায়গাটাই সব থেকে বেশি প্রবলেম হয় আমি জানি। তো এই জন্য ওই ক্লাসগুলোর যে পয়েন্টগুলোতে আপনাদের বেশি সমস্যা হয়, আমার তো সময় কম ছিল, 2-3 ঘন্টা সময় ছিল, যতটা পেরেছি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি যেন আপনাদের প্রবলেমগুলো না হয়। আচ্ছা যাই হোক, আমরা আগের ক্লাস নিয়ে কথা না বলে আমরা রানিং ক্লাসে থাকি। এই অঙ্কটা আমরা এখন সমাধান করি। আচ্ছা একটু দাঁড়ান, এই অঙ্কটা সম্ভবত সমান্তর ধারার না। এই অঙ্কটা সমান্তর ধারার না, আমরা এখন করবো না, কেউ এটা চেষ্টা করবেন না। কেন এটা সমান্তর ধারার না? 12 থেকে 6 বাদ দিলে 6, 24 থেকে 12 বাদ দিলে 12, তার মানে এটা সমান্তর ধারা না, গুণোত্তর ধারা। আচ্ছা গুণোত্তর ধারার অঙ্ক আমরা গুণোত্তর ধারার সময় শিখবো, এখন না শিখবো। কোনো কারণে এটা হয়তো ভুল করে ভিতরে চলে আসছে। এই অঙ্কটা বড় করে দিব। এই অঙ্ক পারবেন, এই অঙ্ক আপনারা অবশ্যই পারবেন। জাস্ট খালি প্যাটার্ন গুলো শেখানোর জন্য আমি এইভাবে মানে অঙ্কগুলো সাজাইছি। বড় অঙ্ক আসবে, টেনশন করেন না, শিখতে শিখতে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, গুণোত্তর ধারা এটা পরে করবো আমরা, এটা করেন, এটা সমান্তর ধারা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সম্ভাব্যতার ক্লাস, আমি তো সম্ভাব্যতার ক্লাস নিয়েছি। সম্ভাব্যতার ক্লাস তো বিন্যাস সমাবেশ করানোর পরেই সিকোয়েন্সে আমি সম্ভাব্যতার ক্লাসটা নিয়েছি। আমি সেভাবেই তো বলে দিছিলাম যে বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা আমি এক সিকোয়েন্সে ক্লাস করব।
কারণ হচ্ছে এটা রিলেটেড বিষয়, এগুলো শিখতে হয়। স্যার সবাই এই অঙ্কটা সমাধান করেন, নিজে নিজে সমাধান করেন, আপনারা পারবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা যে শুধু ফ্রি ক্লাস করে থেমে যাননি, আমাদের সাথে ভর্তি হয়ে ক্লাস করছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই কোভিড সিচুয়েশনে আপনারা আমাদেরকে মানে ভর্তি হয়েও যে সাপোর্টটা দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের সাথে আছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি সরকার যদি নেগেটিভ মনোভাব না রাখে, আমরা খুব শীঘ্রই অফলাইন ক্লাসে যাব, তখন আপনাদের সাথে সামনাসামনি দেখা হবে। আশা করি আমাদের মাঝে যে ভুল বুঝাবুঝি আছে সেগুলো আর থাকবে না। হ্যাঁ, সমাধান করবো। স্যার এটা কি বলছে, ধারাটির কোন পদ বা কততম পদ? 383। তাহলে এখানে আমরা ধরে নিব প্রথমে যে ধরি n তম পদ, এইটা হচ্ছে 383। কততম পদ? n তম পদ হচ্ছে 383। এই যে ধারাটির কততম পদ 383, মানে প্রশ্ন করছে ধারাটির কততম পদের মান 383। ঠিক আছে, এখন n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইনটু d, এইটা হচ্ছে 383। ঠিক আছে, তাহলে a এর মান হচ্ছে 5, n আমরা বের করব কততম পদ? n তম পদ, মানে n এর মান আমরা বের করব। d এর মান কত? 8 থেকে 5 বাদ দিলে 3, 383। তাহলে এটা হবে হচ্ছে 5 প্লাস 3n মাইনাস 3, 383। 3n এগুলো সব একটু পার করলে হবে 381, আর n সমান সমান হবে 127। n 127 মানে কততম পদ বা কোন পদ? 127তম পদ হচ্ছে 383। আপনারা সবাই পেরেছেন, আমি জানি আপনারা পারবেন। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসছে, এবার আসল অঙ্ক আসছে। অঙ্কটা দেখতেও অনেক বড়, সমাধানটা সহজ। পরে অঙ্কটাকে মনোযোগ দিয়ে পড়ে। এক ব্যক্তি এক মিনিট, আমি আপনাদেরকে ওই যে বললাম না আপনারা বোকা, তার একটা নমুনা। এই যে 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 আপু বা ভাইয়া এটা লিখছেন, মন খারাপ করবেন না। হ্যাঁ, মন খারাপ করার জন্য কিন্তু আমরা কোনো কিছু বলি না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এই যে ধরেন এখানে লিখছেন যে স্যার ক্লাসটা আপলোড দিলে ভালো হবে। কেন আপলোড কেন দিবে? এটা কি মানে আপনাদের তো রেকর্ড ক্লাস দেখার ইচ্ছা কেন? আপনারা বলবেন যে ক্লাসটা বুঝেছি, ভালো হয়েছে, আবার ক্লাসটা নিলে ভালো, মানে আবার নিতে বলবেন, নট রেকর্ড আবার আপলোড দিতে বলবেন। রেকর্ড দেখে তো মজা নাই। ধরেন আমি যদি আবার এই ক্লাসটা নেই, আচ্ছা আমি নিলাম না, আমি তো একবার নিছি, এবার হয়তো শিয়াব স্যারকে দিয়ে নাও বা অন্য কোনো স্যারকে দিয়ে নাও, তাহলে আপনারা নতুন কিছু শিখতে পারবেন না। তো ক্লাস আপলোড দিবে কেন? আপনারা বলবেন যে এই ক্লাসটা আবার নিতে হবে, আমরা বিন্যাস সরস কম বুঝি, আবার নেন। তো কথাটা হবে আবার আপলোড না, হবে স্যার ক্লাসটা আবার রিপিট নিলে ভালো হবে। এই জন্য আমি বললাম আপনারা এই সেন্সে বলছি। কনফিডেন্সে একটা জিনিস আপনারা কম জানেন, কম বোঝেন। আপনারা হয়তো জানেন না যে আমরা কর্তৃপক্ষ বলে যে এতগুলো ক্লাস দিব, কিন্তু ক্লাস আমরা ডাবল দিই। ম্যাথের ক্লাস আমরা বারবার দিই, কারণ ম্যাথ আর ইংলিশে তো প্রবলেম, কিন্তু বারবার করবেন। বাংলা একবার শিখে ফেললেন, লিখে ফেললেন, হয়তো লেখা শেষ, আপনি এখন মুখস্থ করবেন। বারবার বোঝার কিছু না, কিন্তু ম্যাথ তো বারবার বুঝতে হবে। বিন্যাস সমাস বোঝেননি, আবার বলবেন স্যার এদিকে এই ক্লাসটা আবার রিপিট করে দিন। কথা বুঝেননি? আপনার রিপিট ক্লাস চাইবেন, রিপিট আপলোড চাইবেন। হ্যাঁ, আবার নিলে ধরেন কিছু জিনিস আমি হয়তো আবার নতুন করে শিখাবো, কারণ 1-2 মাস পার হবে, আমি আরো পড়াশোনা করবো, আমি আরো জানবো, আমি আরো হয়তো কিছু ইনফরমেশন আপনাদের মধ্যে দিতে পারবো। হয়তো ভালো আপনার কিছু জিনিস কনফিউশন সেখানে প্রশ্ন করে আমার কাছে সেটা সমাধান নিতে পারবেন। আপলোড রেকর্ড দিলে তো আমার সাথে কথা বলতে পারছেন না, এটা আপনাদের লস। আসেন আমরা এই অঙ্কটা করি, এটা আমাদের 35 BCS এর অঙ্ক, অনেক বড় একটা অঙ্ক, ভয় পাওয়ার কিছু নেই, ঠান্ডা মাথায় বুঝলে আমরা অঙ্কটা পারবো। এক ব্যক্তি 22,000 টাকায় একটি ফ্রিজ, কত টাকায়? 22,000 টাকার একটি ফ্রিজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে কিনতে রাজি। তার মানে এই টোটাল টাকাটা হচ্ছে 22,000। তার মানে আমরা বলতে পারি এস এন যেটা সমষ্টি যেটা সেটা হচ্ছে 22,000। কেন? কারণ আমরা এই অঙ্কটাকে ধারায় নিয়ে যাই।
ঠিক আছে। এবার বলছে প্রত্যেক কিস্তি, আচ্ছা আমাদের ওই কথাটা শেষ, আমরা আসলে অঙ্কে চলে আসি। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 500 টাকা বেশি। তার মানে কি, একটা কিস্তি যে টাকা, পরের কিস্তি 500 টাকা বেশি, আবার 500 টাকা বেশি, তাহলে প্রতিটা পদের মধ্যে 500 টাকার গ্যাপ। এই যে সমান সমান গ্যাপ হলে সেটাই তো সমান্তর ধারা। এখান থেকে আমরা বুঝবো যে ও আচ্ছা, তাহলে এই অঙ্কটা সমান্তর ধারা। যদি প্রথম কিস্তি 1000 টাকা হয়, প্রথম কিস্তি মানে প্রথম পদ, তাহলে এ সমান সমান হচ্ছে 1000, তাহলে ডি এর মান সাধারণত হচ্ছে 500 টাকা। এবার বলছে তবে তবে কতগুলো কিস্তিতে তিনি ফ্রিজের দাম পরিশোধ করতে পারবেন। কতগুলো কিস্তি মানে, আমি যদি ধারার এই মানে কিস্তিগুলোকে দিয়ে এখন ধারার পদ লেখা শুরু করি, যে এই ধারার প্রথম পদ 1000, পরের পদ 1500, পরের পদ 2000, এরকম কতগুলো কিস্তি দিলে মোট টাকাটা পরিশোধ হবে। এখন মোট টাকা কত? মোট টাকা হচ্ছে 22,000। তার মানে সমষ্টি দেওয়া আছে, ধারার প্রথম পদ দেওয়া আছে, ধারার সাধারণ পদ দেওয়া আছে, পদ সংখ্যা কয়টি মানে এখানে কয়টি কিস্তি মানে কয়টি পদ, ঠিক আছে, কয়টা কিস্তি মানে কয়টা পদ, এটা যদি আমরা বের করি তাহলে তো আমাদের অঙ্ক শেষ। তার মানে পদ সংখ্যা বা কিস্তি সংখ্যা হচ্ছে n। ঠিক আছে। একজন প্রশ্ন করেছে যে স্যার কিভাবে বুঝবো যে এটা ধারা। ধারা জিনিসটা কি, যদি আপনি এই বেসিকটা না জানেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে। ধারা মানে হচ্ছে কিছু সংখ্যা যেগুলো নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো থাকে যোগ বা বিয়োগ চিহ্নের মাধ্যমে। তাহলে এখানে কিছু সংখ্যা সাজানো আছে কিসের মাধ্যমে? যোগ বা বিয়োগ সংখ্যার মাধ্যমে। যে কিস্তি দিব, কিস্তি 1000, 1500, 2000, তার মানে 500 500 করে বাড়ছে, তার মানে সমান্তর, সমান অন্তর রেখে বাড়ছে, এই জন্য এটা সমান্তর, আবার এটা ধারা, সমান্তর ধারা। ঠিক আছে। আচ্ছা আসেন এবার আমরা যদি বলি তাহলে আমাদের সূত্র হচ্ছে এস এন সমান সমান n ডিভাইডেড বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। আশা করি এটা আপনাদের ক্যালকুলেশন করে দিতে হবে না, আশা করি এটা আপনাদের ক্যালকুলেশন করে দিতে হবে না। আপনারা পারবেন না, এখন মানগুলো বসলে আপনার ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে n এর মান আসবে হচ্ছে 8। আমি আর ক্যালকুলেশনে দিলাম না, যেহেতু এই ধরনের একটা ক্যালকুলেশন আমরা প্রথমেই করেছি। এখানে s এর মান বসাবেন 22,000, শুধু n এর মানটা ফাঁকা থাকবে, a এর মান বসাবেন 1000, d এর মান বসাবেন 500, তাহলে n এর মান 8 চলে আসবে। n এর মান যদি 8 হয় তাহলে তিনি যে প্রশ্ন করছেন কতগুলো কিস্তিতে তিনি ফ্রিজের দাম পরিশোধ করতে পারবেন, তাহলে কিস্তির সংখ্যা কত? 8। ঠিক আছে। আপনারা 43 কি লিখতেছেন আমি কিছু বুঝতেছি না। 43টা কিস্তি হবে ভুল। আচ্ছা এবার প্রশ্ন করছে সর্বশেষ কিস্তির পরিমাণ কত। এখানে প্রশ্ন, হ্যাঁ এখানে প্রশ্ন করেছে যে কতগুলো কিস্তি, এটা একটা প্রশ্ন, তার মানে 8টা কিস্তি। এবার শেষ প্রশ্ন হচ্ছে সর্বশেষ কিস্তির পরিমাণ কত। আচ্ছা এখানে পদের সংখ্যা কত? 8। 8টা কিস্তি মানে 8টা পদ, তার মানে সর্বশেষ পদ মানে কি? 8ম পদ। তাহলে আমাদের এখানে বের করতে হবে 8তম পদ কত। 8তম পদ কত? সর্বশেষ মানে কি? 8টা পদ হলে 8তম পদটা সর্বশেষ পদ। তাহলে 8তম পদের সূত্র কি হবে? a প্লাস 7d, a প্লাস n মাইনাস 1 ইনটু d। a এর মান হচ্ছে 1000 আর d এর মান হচ্ছে 500। এই হচ্ছে আমাদের 4500। জাস্ট এই ক্যালকুলেশনটা করে যে অঙ্কটুকু দাঁড়ালো, এইটার জন্য আমাদের 35 বিসিএস এর নাম্বার ছিল 5। ধারার অঙ্কে আমাদের এক ভাইয়া অথবা এক আপু বলেছেন ধারার অঙ্ক রেগুলার আসে না, এবং আসলেও কমন অঙ্ক আসে না। দেখেন এটা কি আমরা কমন অঙ্কের মধ্যে বলতে পারি না? বলতে পারি, কিন্তু এখানে কথাটা কি, কথাটা একটু ঘুরায় গেছে আসে। তো আমরা যদি কথার অঙ্ক 4-5টা শিখে রাখি তাহলে কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবো। আর সুবিধা হচ্ছে রিটেনের অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেখানকার অঙ্কগুলো পেঁচানো থাকে, কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো পেঁচানো না, সূত্র মাথায় থাকলে আমাদের অঙ্ক হয়ে যায়। তাহলে আমরা কি করলাম? মোট টাকার পরিমাণকে সমষ্টি ধরলাম, প্রথম কিস্তিকে প্রথম পদ ধরলাম, প্রতি কিস্তির যে বৃদ্ধি পাবে সেই পরিমাণটাকে আমরা ডি ধরলাম, এন এর মান বের করলাম, সমষ্টি সূত্র। সমষ্টি যে 8টা পদ আসলো সেই 8টা পদের 8ম পদটা হচ্ছে সর্বশেষ পদ, মানে সর্বশেষ কিস্তি। এই সর্বশেষ কিস্তিটা আমরা বের করব 8তম পদের সূত্র। ঠিক আছে। তাহলে 8তম পদের সূত্র কি? a প্লাস 7d, সেখান থেকে আমরা সর্বশেষ কিস্তি বের করব। তাহলে এখানে উত্তর 2টা।
কতগুলো কিস্তি? 8টি কিস্তি। সর্বশেষ কিস্তির পরিমাণ কত? 4,500। সবাইকে দেখেন ভালো করে। এই যে এরকম অঙ্ক আছে, অনেক সময় আপনাদের কাছে পেঁচানো মনে হয়। করেন এবার এইটা আপনারা সমাধান করুন, দেখি কেমন পারে। লগের অধ্যায় মনে হয় ক্লাস আমি নিয়েছি, সো লগের সূত্র আপনাদের ভালোভাবে মাথায় থাকার কথা। সবাই নিজে নিজে সূত্র অঙ্কটা চেষ্টা করেন, সবাই নিজে নিজে চেষ্টা করেন। আচ্ছা, a প্লাস 70 কোথায় পাওয়া গেল? 8তম পদের সূত্র কি? a প্লাস 8 মাইনাস 1 ইন্টু d। তাহলে 8 মাইনাস 1 মানে 7। n তম পদের সূত্র থেকে a প্লাস 70 পাওয়া গিয়েছে আগের অঙ্কে। লিখতে পারবেন আপনি যদি সরাসরি লেখেন 8তম পদ সমান সমান a প্লাস 70, এটাও লেখা যাবে। আপনি সূত্র লিখে লিখতে পারলেও লেখা যাবে, অসুবিধা কোনো অসুবিধা, দুইটাই চলে। এখানে যেটা আমাদের একটু প্রবলেম হবে সেটা হচ্ছে এটা কোন ধারা। তাহলে দেখেন এখানে প্রথমে আমরা বলবো প্রথম পদ a মানে হচ্ছে log 3। এরপর আমরা বলবো এটা হচ্ছে n এর মান হচ্ছে 20টি পদের সমষ্টি চাইছে, তার মানে 20। আর d এর মান কত? d এর মান হচ্ছে পরের পদ বিয়োগ আগের পদ। এটা তো সাধারণ বিয়োগ না, তো লগের বিয়োগ। লগে বিয়োগ থাকলে মাঝের বেস দুইটা ভাগ হয়, তাহলে log 9 থেকে log 3 বিয়োগ করলে হবে log 3। 9 কে 3 দ্বারা ভাগ করলে হবে 3। এই যে লগের বিয়োগের কারণে এটা হচ্ছে সাধারণ অন্তর হয়ে যাবে। আপনি যদি 27 থেকে log 9 বিয়োগ করেন তাহলে 27 কে 9 দিয়ে ভাগ করলে হবে 3। মানে সমান্তর ধারাটা কেন হচ্ছে? কারণ লগের বিয়োগ মানে হচ্ছে বেসিক্যালি মাঝের বেসগুলো ভাগ। এই জন্য বিয়োগ করলে আপনি সাধারণ অন্তর পাবেন। ঠিক আছে, এবার যদি আমরা বলে যে 20টি পদের সমষ্টি কত, আমরা লিখব s 20। তারপর আমাদের সূত্র n ডিভাইডেড বাই 2, তার মানে 20 ভাগ 2 ইনটু 2 ইনটু a। a মানে হচ্ছে log 3 প্লাস n মাইনাস 1। n মাইনাস 1 মানে 20 বিয়োগ 1 19 ইনটু এটা মানে হচ্ছে log 3। তাহলে এখানে আসবে 10 ইনটু এখানে আসবে 19 আর 2 21 log 3। তাহলে आंसर হবে 210 log 3। এই যে আমাদের অঙ্ক শেষ। না এটা পিডির ক্ষেত্রে শিখেছেন, রিটেনের ক্ষেত্রে ব্যাপারটা এটাই তো পার্থক্য। এই অঙ্কতে পিডিতে আপনাকে দিয়েছিল হচ্ছে 1 নাম্বার, রিটেনে দিবে হচ্ছে 2.5 নাম্বার। 2.5 নাম্বার, এটা 5 নাম্বার থাকবে না, থাকলে 2.5 নাম্বার থাকবে।
আড়াই নাম্বারের জন্য অবশ্যই আপনাকে ডিটেলসে করে দেখাতে হবে কোন সূত্র অনুসারে অঙ্ক। ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে, আপনারা পারবেন। হ্যাঁ, তাও পরেরটা আগে হবে, আগেরটা পরে হবে। আপনি লগ 3 আগে লিখছেন, 2 লগ 3 পরে লিখছেন, 2 লগ 3 আগে হবে, লগ 3 পরে হবে, পরের পদ বিয়োগ আগের পদ। হ্যাঁ, এমনিতে ঠিক আছে। আচ্ছা, এই যে 40তম বিসিএস এর এই অঙ্কটা যেটা আপনাদের আসছিল, এটা হচ্ছে ঠিক একটু আগে যে কথার অঙ্কটা লিখে দিলাম সেম অঙ্কের মতো। এই অঙ্কটা আমি পিডিএফ এ করেও দিয়েছি, মানে করে অলরেডি আমাদের সমাধানটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, সমাধান পিডিএফ এ আছে। আমি জাস্ট একটু বুঝিয়ে দিব, অনেক বড় অঙ্ক তো এখানে করতে গেলে জায়গা হবে, এই জন্য আমি এটার সমাধানটা রেখে দিয়েছি। যদি আপনি 40 প্লাস নাম্বার পান সেক্ষেত্রে আপনার পুরো নাম্বারটাই কেটে দিবে, এই জন্য সাইড নোটটা মিস না করাই ভালো। দেখা গেল সাইড নোট আগে হলে সাইড নোট না পেয়ে অঙ্ক কেটে দিল, আপনার জানা অঙ্কটা হওয়া অঙ্কটা আপনি কেন 5 নাম্বার ছেড়ে দিল বা আড়াই নাম্বার ছেড়ে দিল। সো আপনি পরিপূর্ণ একদম নিয়ম মেনে অঙ্কগুলো করবেন। ঠিক আছে, নিয়ম অবশ্যই মানতে হবে। লগ কমন নিয়ে স্বাভাবিক সংখ্যা সূত্র দিয়ে করলে হবে, করা না করাই ভালো। যে নিয়ম শিখাই দিচ্ছি এই নিয়মে করবেন, এটা হচ্ছে অরিজিনাল নিয়ম, নিয়ম ধরে রিটার্ন করা হয়। আচ্ছা, গনি সাহেব একজন সরকারি চাকরিজীবী। 2016 সালের জুলাই মাসে তার মূল বেতন ছিল 22,000 টাকা। তাহলে মূল বেতন কত ছিল? তার মূল বেতন ছিল 22,000 টাকা। ভালো করে দেখেন, তার বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ 1,000 টাকা, কারণ প্রতি বছর তার 1,000 টাকা করে বেতন বৃদ্ধি পাবে। এখন ওপরের তথ্যের ভিত্তিতে একটি সমান্তর ধারা তৈরি করি। সমান্তর ধারা তৈরি করলে কি হবে? 22,000, 23,000, 24,000 এরকম হবে না? দেখেন আমরা সমাধানটা একটু দেখি। এই যে ওপরের তথ্য অনুসারে সমান্তর ধারাটি হবে 22,000, 23,000, 24,000। ঠিক আছে, একটু বড় করে দিতে হবে, নাহলে আপনারা বুঝবেন না। সমাধানটা রেখে দিচ্ছি কারণ অনেক বড় সমাধান তো, এত বড় সমাধান লিখতে গেলে জায়গা হয় না, ঝামেলা হয়, আর কথাগুলো একটু ইম্পর্টেন্ট, এই জন্য এখানে রেখে দেওয়া হয়েছে। তাহলে আমাকে বলছে উপরের তথ্য অনুসারে একটি সমান্তর ধারা সাজান। দেখেন 22,000, 1,000 বেড়ে 23,000, 1,000 বেড়ে 24,000। ঠিক আমরা লেখার অঙ্কটা যেভাবে করলাম, যেহেতু একটা করে দিচ্ছি এটা সমাধানটা দেখে। এরপরে অঙ্কটা কি বলছে আমরা একটু দেখি। সমাধান: 2025 সালের জুলাই মাসে গনি সাহেবের মূল বেতন কত হবে? 2025 সাল, মানে 16 আর 25 মানে 10 বছরের বেতনটা চাইছে, 10 বছর পরে তার বেতন কত। তাহলে 10 বছর পর মানে 16 সালকে আমরা প্রথম পদ বানাচ্ছি, 17, 18, 19, 20, এভাবে যখন 2025 সালের বেতনটা আমরা লিখবো সেটা হবে 10তম পদ। এই জন্য ধারাটির 10তম পদ মানে 25 সালের বেতন হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n মানে কত? ওই যে 10, 10তম পদ মানে এই দেখেন এখানে লিখছে a প্লাস 9d। আমি যেটা লিখছি সরাসরি আপনি সেটা লিখতে হবে অথবা সূত্র লিখে লিখতে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে যেহেতু আমাদের 2016 সালের বেতন দিয়ে 2025 সালের বেতন চাইছে, তার মানে প্রথম পদটা 2016, এইভাবে একটা একটা করে ধারার পদ লিখে আমরা 2025 সালের পদটা লিখলে হবে সেটা 10তম পদ। 10তম পদ আমরা বের করছি সূত্রের সাহায্যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন n মাইনাস 1 মানে 10তম পদ হলে 10 বিয়োগ 1 মানে 9। এখান থেকে আমাদের বেতনটা আসলে হচ্ছে 31,000। তাহলে 2000 কত সালে বলেন তো? 2025 সালে তার বেতন হচ্ছে 31,000। আমাদের প্রথম যে রিকোয়ারমেন্ট প্রশ্নে সেটা কিন্তু ক্লিয়ার যে 2025 সালের জুলাই মাসে গনি সাহেবের মূল বেতন কত। আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম কত? 31,000 টাকা। এবার পরের অংশে আসি। মূল বেতনের 10% প্রতি মাসে ভবিষ্যৎ তহবিলে কর্তন করলে, তার মানে সে যে বেতনটা পাবে প্রতি মাসে সেই বেতনের 10% করে কি করা হবে? কর্তন করলে 20 বছরে মোট কত টাকা ভবিষ্যৎ তহবিলে জমা হবে। ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে মূল বেতনের 10% হলে
তার জমানো টাকার পরিমাণটা কেমন হয় এবং 20 বছরে মোট কত টাকা হয়, এইটা আমরা এখন বোঝার চেষ্টা করবো। এইখানে খেয়াল করে দেখেন, উপরের তথ্য অনুসারে প্রতি বছরের প্রথম মাসের জন্য একটি সমান্তর ধারা তৈরি হবে। প্রতি বছরের প্রথম মাস, প্রতি বছরের প্রথম মাস, এটার কারণটা আমি বলছি। কারণ জানুয়ারি মাসে সে যে বেতনটা পাবে, সে তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সব মাসে একই বেতন পাবে। আচ্ছা, আমি প্রত্যেক বছরে শুধু জানুয়ারি মাসটা নিব, এভাবে 20 বছরের আগে আমি সেভিংসটা করব। তারপরে তাকে 12 গুণ করে দিলে তো হলো। ধরেন 2016 সালের জানুয়ারি মাসে যা ইনকাম করবে, যা সেভিংস করবে, তার 12 গুণ করলে ওই বছরের হিসাবটা চলে আসবে। এবার বছর বছর হিসাব না করে আমি প্রথম মাসের হিসাবটাকে শেষ করব। তাহলে 2016 সালের জানুয়ারি মাসে 2022 সালের 22,000 টাকার 10%, এইটা হচ্ছে তার সেভিংস 2016 সালে, মানে 2200 টাকা। যখন আমরা পরবর্তী বছর যাব, তার বেতন কিন্তু 1000 টাকা বাড়ছে, প্রতি বছর 1000 টাকা বেতন বাড়বে। তাহলে যখন 23,000 টাকা বেতন হবে 2016 সালে, তখন সেই বছরের জানুয়ারি মাসে তার সেভিংস কত হবে? 23,000-এর 10%, মানে 2300 টাকা। এর পরের বছর 24,000-এর 10%, মানে 2400 টাকা। তার মানে 2016 সালে 2200, 17 সালে 2300, 18 সালে 2400, এইভাবে চলতে থাকবে। তাহলে তার প্রথম মাসের সেভিংস কত? মানে এই ধারাটা, এই যে ধারাটা তৈরি করলাম আমরা, 20টা বছরের প্রতি বছরের প্রথম মাসের সেভিংস। তাহলে এই প্রথম মাসের সেভিংস গুলো নিয়ে আমি একটা ধারা তৈরি করব। সেই ধারার প্রথম পদ হচ্ছে 2200। পরবর্তী সমাধান দেখেন, সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর হচ্ছে, পরের পদ ছিল 2300, আগের পদ হচ্ছে 2200। আমি একটু বড় করে নিই আমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, তাহলে সাধারণ অন্তর হচ্ছে 100। কয় বছর হিসাব করব? 20 বছর। এভাবে 1 বছর 2 বছর করে আমরা 20 বছর হিসাব করব। তাহলে যদি আমাদের প্রথম পদ 2200 হয়, সাধারণ অন্তর 100 হয়, তাহলে 20 বছরে এরকম এক মাসে তার সংগ্রহ বা তহবিল, ভবিষ্যৎ তহবিলে কত টাকা জমবে? তাহলে 20 বছরে হিসাব করলে আমরা পাবো 20/2, 2 × 2200, এ এর মান 20 বিয়োগ 1, আর ডি এর মান হচ্ছে 100। তাহলে 20 বছরের জানুয়ারি মাসগুলো যদি আমরা হিসাব করি, প্রতি বছরের জানুয়ারি মাসগুলো হিসাব করলে 20 বছরে তার সেভিংস দাঁড়ায় 63,000 টাকা। কিন্তু আমরা তো শুধু জানুয়ারি মাসের হিসাব করবো না, আমরা তো 12 মাসের হিসাব করবো। তার মানে কি, 20 বছরের প্রথম মাসে সে যত টাকা জমাবে, 12টা মাস জুড়ে সে একই সমপরিমাণ টাকা জমাবে। তার মানে এই টাকাটাকে এখন আমরা 20 বছরের জন্য 12 মাস দিয়ে গুণ করে দিই। তাহলে 63,000 হচ্ছে প্রতি বছরের প্রথম মাসের সেভিংস, একে 12 দ্বারা গুণ করলে ওই বছরের 12 মাসের হিসাবটা একবারে চলে আসবে। তাহলে টোটাল সেভিংস হচ্ছে 7,56,000। এই অংশটা একটু কঠিন ছিল, কারণ হচ্ছে আপনি 20 বছরের সেভিংস কিভাবে বের করবেন। 20 বছর আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা প্রথম বছর জানুয়ারি মাসের হিসাবটাকে বের করে নিব সবগুলো, করার পরে এবার আমরা 12 গুণ করে নিব। কারণ জানুয়ারি মাসের যে সেভিংস, সারা বছরের সেম সেভিংস। সবগুলো বছরের জানুয়ারি মাস হিসাব করে এবার 12 দ্বারা গুণ করলে পুরো বছরের হিসাব চলে আসে। এটা হচ্ছে 40 BCS। আগের যে লেখার অঙ্কটা করাইছিল 35-এ আসছে, আর এই অঙ্কটা 40-এ আসছে, 5 নম্বর। যে বছর আসে দেখেন, এই সূত্রগুলো ব্যবহার করেই কিন্তু অঙ্ক আসে, কিন্তু কথাগুলো একটু পেঁচানো হয়, জটিল মনে হয়। এই জন্য আপনাদেরকে কিছু কথার অঙ্ক প্র্যাকটিস করতে হবে, আর কিছু। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। এই অঙ্কটা আমি এই জন্য এখানে রেখে দিচ্ছি, কারণ হিসাব আছে, যেহেতু একই নিয়মের অঙ্ক আগে একটা করানো হয়েছে, আমি এই সমাধানটাই আপনাদেরকে রেখে দিচ্ছি। আমি শুধু বুঝাই দিলাম ডিটেলসে যে কিভাবে আসলে হিসাবটা হয়েছে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করুন। এটাকেই অঙ্ক মনে করবো না। দেখেন, আমরা তো চাই কঠিন অঙ্ক করাতে, কিন্তু আমরা যদি এই লেভেলে সরাসরি চলে যাই, তাহলে অনেক স্টুডেন্ট আবার বলবে স্যার কিছুই বুঝালো না, সরাসরি
কঠিন অঙ্ক চলে গেছে, আমরা বেসিক বুঝলাম। আপনাদের লেকচার শিটে এই প্রশ্ন আছে তো? আপনার লেকচার শিট দেখেন, আমি তো বলেই দিচ্ছি প্রত্যেকটা অঙ্ক আমি লেকচার শিট থেকে করাচ্ছি। 12 গুণ হলো কারণ হচ্ছে আমরা এই যে হিসাবটা বের করেছি, এই হিসাবটা হচ্ছে প্রতি বছরের জানুয়ারির হিসাব। জানুয়ারি মাসের বেতন থেকে যে সেভিংসটা হবে, এভাবে পুরো বছর 12 মাস জুড়ে তার সেম সেভিংস হবে। তাহলে বছরের শুরুতে যদি সে 2200 টাকা সেভিংস করে, তাহলে সারা বছরে কি করবে? 2200 গুণন 12, 2200 গুণন 12, 2300 গুণন 12, 2400 গুণন 12, এটা করা আমাদের জন্য কঠিন হতো না? এই জন্য আমরা আগে 2200, 2300, 2400 এগুলোর আগে সমষ্টি করে নিচ্ছি, করার পর টোটালটাকে এবার 12 গুণ করেছি। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে ধরেন এ এ গুণন 12 যোগ বি গুণন 12 যোগ সি গুণন 12, এবার বারবার 12 লেখার থেকে আমরা 12টাকে কমন নিয়ে নিচ্ছি, মানে 12টা কমন নিয়ে এ যোগ বি যোগ সি যোগ ডি, এই এ বি সি ডির যোগফল যেটা সেটা আগে বের করছি এখানে। মানে ওই যে 20 বছরের মানে জানুয়ারি মাসের বা এক মাসের সেভিংসটা কত, বা প্রতি মাসের সেভিংসটা কত, সেটার আগে মোট হিসাব করে নিয়ে এবার এই 12 দ্বারা গুণ করছি। ভেঙে করলে ব্যাপারটা এরকম পারবেন না। এই যে আমরা এই অঙ্কটা করার, আমরা তো নিজেরা প্র্যাকটিস করি, আমরা নিজেরা বুঝি, বারবার প্র্যাকটিস করি, আপনাদেরকে বারবার করাই, এই জন্য আমরা ইজিলি বুঝাতে পারি। আপনারা তো একবার বুঝানোর পরে মনে করেন এটা আমার এখন পারতে হবে না, আপনাকে এটা বুঝাইছি, আপনি এই অঙ্ক দেখে দেখে 3বার করেন, এরকম আদলে আরো 2-3টা অঙ্ক প্র্যাকটিস করেন, তারপরে আপনি পারবেন। প্রথমেই যদি আপনি বোঝার সাথে সাথে পেরে যান তাহলে তো হবে না, আপনার প্র্যাকটিস করার আগ্রহটা থাকবে না, বুঝছেন? এই জন্য প্রথমে বুঝছেন, ভালো, ভেরি গুড, এবার আপনি প্র্যাকটিসে চলে যান, প্র্যাকটিস বেশি পারবেন বেশি। হ্যাঁ, এই তো হলো। থ্যাংক ইউ। আচ্ছা, তো মোটামুটি এগুলো শিখলে আপনাদের সমান্তর ধারার অঙ্ক হয়ে যাবে। লিখিত অঙ্কগুলো একটু বেশি করে করবেন, কিন্তু কোনো অঙ্কই বাদ দিবেন না, হঠাৎ করে ছোট ছোট 2টা অঙ্ক দিয়ে 2.5-5 মিনিট দিয়ে দিতে পারবেন। এই জন্য আপনাদেরকে সব ধরনের অঙ্ক শিখা দেওয়া হয়েছে। এবার আমরা শিখবো হচ্ছে গুণোত্তর ধারণ। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের প্রথম যে সূত্র মুখস্থ করতে হবে, সেম ভাবে n তম পদের সূত্র মুখস্থ করতে হবে। গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র হচ্ছে a * r⁻n−1। আর কি? রেশিও। এরপরে Sn এর অর্থাৎ সমষ্টির সূত্র দরকার। গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র 2টা। একটা সূত্র হচ্ছে a * r⁻n−1 এই ক্ষেত্রে কন্ডিশনটা থাকবে r এর মান 1 এর থেকে বড়। আর এখানে Sn এর আরেকটা সূত্র থাকবে, 2 নম্বর সূত্র, সেটা হচ্ছে a * 1 - r⁻n, 1 - r, যেখানে r এর মান 1 এর থেকে ছোট। তাহলে r এর মান 1 এর থেকে বড় হলে r আগে 1 করে, আর r এর মান 1 এর থেকে ছোট হলে 1 আগে r করে, যে বড় সে আগে, যে ছোট সে। ঠিক আছে? এই দুইটা হচ্ছে গুণোত্তর ধারার অঙ্ক। গুণোত্তর ধারা। এখানে 3 নম্বরে আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে অসীম ধারার সমষ্টি। এখানে লিখে দিচ্ছি, n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn, আর অসীম পদের সমষ্টি হচ্ছে S অসীম, মানে S ইনফিনিটি। এটা সূত্র হচ্ছে a/1 - r, a/1 - r। আর এটার জন্য কন্ডিশন হচ্ছে r এর মান সব সময় 1 এর থেকে ছোট হবে। r এর মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে আমরা অসীম পদের সমষ্টি নির্ণয় করতে পারবো, কিন্তু যদি r এর মান 1 এর থেকে বড় হয় তাহলে সেই অঙ্কের ক্ষেত্রে কখনোই অসীম পদের সমষ্টি নির্ণয় করা যাবে না। ঠিক আছে?
আশা করি সূত্রগুলো সবার ক্লিয়ার হয়েছে। সকল ম্যাথ কোন ম্যাথ বই থেকে করতে পারি এমন একটা বইয়ের নাম বলেন স্যার। এমন একটা বইয়ের নাম বলা সম্ভব না, এরকম কোনো বই বাজারে নেই। সব বই পড়তে হবে, যত বেশি বই পড়বেন তত ভালো, কম বই পড়লে হবে না। আবার একটা বিশাল সাইজের অঙ্ক আসছে, আসেন আমরা আগে অঙ্কটা বুঝি, পড়ি, তারপরে আমরা বাকি বিষয়। একটা আমার সাইজের অঙ্ক আসছে। আচ্ছা, যখন আমরা চলে গেছে নেটের আবার প্রবলেম না, এই কারেন্ট চলে গেছে, নেটের প্রবলেম হলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী না, যদিও হবে না। দেখেন, বেগম জামিলা খাতুন 6 ছেলে মেয়ের মধ্যে সব থেকে বড় ছেলে আনোয়ার সাহেবের মাসিক আয় 3000, সব থেকে বড় মানে প্রথমটা ছেলে, আর সবচেয়ে ছোট ছেলের আয় হচ্ছে 96,000, এবং বড় ছেলে থেকে ছোট ছেলের ক্রম হচ্ছে মাসিক আয় হচ্ছে গুণোত্তর ধারাভুক্ত। এখানে উল্লেখ করে দেওয়া আছে এটা গুণোত্তর ধারাভুক্ত, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে আমার আলাদা করে গুণোত্তর ধারা এটা বোঝার কোনো দরকার নেই, এখানে আমার অলরেডি বোঝাই যাচ্ছে এটা গুণোত্তর ধারাভুক্ত। প্রথম ছেলে মানে প্রথম পদ, আর ষষ্ঠ ছেলে মানে ষষ্ঠ পদ। এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, এভাবে আমার ধরে নিতে হবে প্রথম ছেলে, বড় ছেলে মানে হচ্ছে প্রথম পদ, আর ছোট ছেলে যেহেতু 6 ছেলে মেয়ে, তার মানে ষষ্ঠ ছেলে হচ্ছে ষষ্ঠ পদ। এভাবে 6টা পদ দিয়ে আমাকে একটা গুণোত্তর ধারা তৈরি করতে হবে। এবার বলছে জামিলা খাতুনের প্রত্যেক ছেলের মাসিক বেতনের ক্রমিক অনুপাত, ক্রমিক অনুপাত মানে সাধারণ অনুপাত নির্ণয় করতে হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আগে বের করি যে এইটা কিভাবে আমরা ক্রমিক অনুপাত বের করব। তাহলে এখানে দেওয়া আছে কি, বড় ছেলে মানে প্রথম পদ এ দেওয়া আছে, আর ষষ্ঠ পদ দেওয়া আছে। তাহলে এখানে একটু প্রবলেম হবে। তাহলে প্রথম পদকে আমরা ধরবো হচ্ছে এ, এ হচ্ছে 3000 বড় ছেলের আয়, দ্বিতীয় ছেলে, তৃতীয় ছেলে, চতুর্থ ছেলে, পঞ্চম ছেলে, ষষ্ঠ ছেলে, এরকম না ব্যাপারটা। ষষ্ঠ ছেলে মানে, ষষ্ঠ ছেলে মানে হচ্ছে 6তম পদ, ভালো করে বুঝুন, 6তম পদ। তাহলে 6তম পদ, n তম পদের সূত্র কি, a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 6তম পদ হচ্ছে a ইনটু r টু দি পাওয়ার 6 মাইনাস 1। তাহলে প্রথম পদ এ, প্রথম পদ মানে হচ্ছে প্রথম সন্তান, এরপরে ধরেন দ্বিতীয়, তারপরে ধরেন তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম, আর এটা হচ্ছে ষষ্ঠ মানে ছোট ছেলে। আর ষষ্ঠ ছেলে মানে 6তম পদ a ইনটু r টু দি পাওয়ার এত। এই ষষ্ঠ পদের মানটা দেওয়া আছে 96,000। তাহলে সেখান থেকে আমরা যদি এখানে a এর মান বসাই 3000 ইনটু এটা হচ্ছে r টু দি পাওয়ার 5 সমান সমান হচ্ছে 96,000। তাহলে r টু দি পাওয়ার 5 সমান সমান 96,000। তাহলে এটাকে সরি 96,000 না, 96,000 ভাগ 3000, 96,000 ভাগ 3000 মানে হচ্ছে 32। তাহলে এখান থেকে আমরা বলতে পারি r টু দি পাওয়ার 5 সমান 32, r টু দি পাওয়ার 5 মানে 2 টু দি পাওয়ার 5, আর এর মান হচ্ছে 2। যেহেতু এটা গুণোত্তর ধারা, তার মানে এর সাথে এটা গুণ করলে আমরা দ্বিতীয় পদ পাবো। দ্বিতীয় পদ হচ্ছে 3 দুগুণ 6,000, তৃতীয় পদ হবে এর দ্বিগুণ 12,000। গুণোত্তর ধারা কি হয়, ওই আর এর মান দ্বারা গুণ করতে থাকলে পরের পদ পাওয়া যায়। 12 দুগুণ চতুর্থ ছেলের ইনকাম হচ্ছে 24,000,
বলেই দিছে যে এই সন্তানদের মানে আয়গুলো হচ্ছে গুণোত্তর ধারা। 24-এর পরে পঞ্চম সন্তানের আয় হচ্ছে 48,000, আর ষষ্ঠ সন্তানের আয় হচ্ছে 96,000। 3,000, 6,000, 12,000, 24,000, 48,000, 96,000। ঠিক আছে, তাহলে আর এর মান কত বের হলো? আর এর মান বের হয়েছে 2। দেখেন আমরা কত সহজে অ্যান্সার গুলো পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের প্রথম প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্ন বলছে জামিলা খাতুনের দ্বিতীয় ছেলে ও পঞ্চম ছেলের বেতনের পার্থক্য কত? দ্বিতীয় ছেলে আর পঞ্চম ছেলের বেতনের পার্থক্য কত? তাহলে এখানে আপনি 2 নাম্বার অঙ্ক যখন করবেন আপনাকে যেহেতু সূত্র ধরে করতে হবে, আমি তো এটা সিরিয়ালে গুণোত্তর ধারাভুক্ত করে বের করে দিচ্ছি। আপনাকে যেটা করতে হবে পঞ্চম ছেলে মানে পঞ্চম পদ বের করতে হবে, অর্থাৎ a ইন্টু r টু দি পাওয়ার 5 - 1 4 এটার মান বের করতে হবে। আর দ্বিতীয় ছেলে মানে হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার 2 - 1 মানে a ইন্টু r বের করতে হবে। দ্বিতীয় সন্তান মানে দ্বিতীয় পদ, পঞ্চম সন্তান মানে পঞ্চম পদ। দেখেন ষষ্ঠ পদে 6 থেকে 1 বাদ দিলে 5 আসছে, তাহলে পঞ্চম পদে 1 বাদ দিলে 4 আসবে, দ্বিতীয় পদে 1 বাদ দিলে শুধু 1 আসবে, 1 তো লিখতে হবে। এখন a এর মান কত? a এর মান হচ্ছে 3,000 ইনটু r এর মান কত? r এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 4 16 3 16 48,000। এখানে a এর মান হচ্ছে 3,000, r এর মান 2 তার মানে 6,000। এই যে আপনি সূত্র দিয়ে যদি তাদের বেতন বা আয় বের করতে চান তাহলে সূত্র হবে n তম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এবার বলছে যে বেতনের পার্থক্য কত? পার্থক্য মানে বিয়োগ করেন, বিয়োগ হবে 42,000। এইটা হচ্ছে 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার। 3 নাম্বার প্রশ্ন বলছে ওই পরিবারের মোট মাসিক আয় কত? তার মানে 6 জনের বেতন যোগ করলেই হবে, কিন্তু আপনি তো আর ওইভাবে যোগ করতে পারবেন না। তাহলে আপনি যোগ করবেন কিভাবে? আপনি লিখবেন 6 জনের আয় মানে 6 জনের পদের সমষ্টি মানে 6টি পদের সমষ্টি। এখন এখানে সমষ্টি যেহেতু বের করবেন Sn 6টি পদের সমষ্টি অর্থাৎ S6 6 ভাই বোনের সমষ্টি, সবগুলো বেতনের সমষ্টি বের করবেন। সেখানে আর এর মান 1 এর থেকে বড়, আর এর মান 1 এর থেকে বড় হলে সমষ্টির কোন সূত্র আসবে? a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1। এখানে a এর মান 3,000 ইনটু r টু দি পাওয়ার n, r এর মান হচ্ছে 2 আর n মান হচ্ছে 6টি পদ মানে 6 মাইনাস 1, এখানে হবে 2 মাইনাস 1, তাহলে এখানে হবে 3,000 গুণন এখানে 2 টু দি পাওয়ার 6 মানে 64 বিয়োগ 1 তার মানে 63, আর নিচে তো 2 - 1 লিখতে হবে, তাহলে এটা আসবে হচ্ছে 189,000। তার মানে এই পরিবারের মোট আয় হচ্ছে 1,89,000। তাহলে প্রথমে আমরা যেটা বের করলাম, প্রথমে বড় ভাইয়ের বেতন বা আয় দেওয়া ছিল, ছোট ভাইয়ের আয় থেকে আমরা আর এর মান বের করলাম। আর এর মান থেকে যেহেতু আমাদের প্রশ্নে পঞ্চম ভাই আর দ্বিতীয় ভাইয়ের পার্থক্য চাইছে সেটা বের করলাম, আর যেহেতু 6 ভাইয়ের বেতনের সমষ্টি চাইছে অর্থাৎ মোট আয় চাইছে আমরা সমষ্টি বের করব। এইটুকু আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিয়েছি, এটা আপনারা না বের করলেও চলবে। হ্যাঁ, সবাই এবার একটু দেখেন অঙ্কটা ক্লিয়ার হলো। গুণোত্তর ধারা, এটা হচ্ছে আপনাদের লেকচার শিটের 2 নাম্বার, সমান্তর ধারা 2 নাম্বার। লেকচার শিটে গুণোত্তর ধারা সমান্তর ধারা এক জায়গায় হয়ে গেছে, আমি এই জন্য এই পিডিএফ এ আপনাদের একটু আলাদা আলাদা করে দিলাম। হ্যাঁ হবে, তবে আমার কাছে মনে হয় a ইনটু r r স্কয়ার আর কিউব এইটার থেকে আপনি আমি যেটা করে দিচ্ছি এটা আপনার কাছে সহজ মনে হয়। এটা আপনি এখন একটু চিন্তা করবেন, হয়তো আপনি বিকল্প চিন্তা করছেন কিন্তু আমার মনে হয় এই চিন্তাটা আপনার কাছে সহজ হবে। এখন যদি এখানে বলতো যে এরকম 12টা ভাই আছে, আপনি কি 12টা ভাইয়ের এরকম বেতন বের করে যোগ করতেন? এত কষ্টকর হতো, ঠিক আছে।
সাধারণত রিটেনের ক্ষেত্রে রুলস মেইনটেইন না করলে নাম্বার কেটে দেওয়ার চেষ্টা করে। আপনারা একটু নিয়ম মেনে অঙ্ক করার চেষ্টা করুন, সেখানে না ভাই এত টেনশন করেন না। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার আমরা এই অঙ্কের সমাধান করব। আচ্ছা আচ্ছা, আশা করি এই অঙ্ক আপনারা পারবেন। 2 - 4 8 - 16 ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? প্রথম 7টি পদের সমষ্টি বের করার সময় আপনাদের আগে জানতে হবে আর এর মান কত। আর সমষ্টি বের করার জন্য আপনার দরকার আর এর মান কত। আর এর মান এখানে কি বের হবে? -4 / 2 মানে -2। তার মানে আর এর মান 1 এর থেকে ছোট। আর এর মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে আমরা এসএন এর কোন সূত্রটা ব্যবহার করব? a * 1 - r⁴n / 1 - r। a এর মান কত? প্রথম পদ 2 * 1 - r এর মান হচ্ছে -2, তার পাওয়ার হবে হচ্ছে কয়টি পদের সমষ্টি চেয়েছে? প্রথম 7টি পদের সমষ্টি চেয়েছে, তাহলে এখানে হবে 7, n এর মান 7 / 1 - এটা হবে -2। আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেশন হবে 2 * উপরে হবে 1 মাইনাস, এটা হবে হচ্ছে মাইনাসের উপরে বিজোড় সংখ্যক পাওয়ার থাকলে মাইনাস থাকে, 2⁷ মানে 128, আর নিচে হবে 1 + 3। এটা হবে 2 * 129 ভাগ 3, তাহলে 2 * 4 3 মানে 86। কঠিন না, শুধু সূত্রটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আমরা আশা করি এই অঙ্কটা সবাই সমাধান করতে পারবো। Answer is 86. Thank you. এই অঙ্ক আশা করি আপনারা পারবেন। এই অঙ্কটা করতে গেলে আপনারা একটা ভুল করবেন, মেজর ভুল। প্রথমে কি বের করতে হবে? এখানে কিন্তু n এর মান দেওয়া নেই, বলছে ধারাটির সমষ্টি কত। আগে n এর মান বের করতে হবে। এখানে a এর মান হচ্ছে 1, r এর মান হচ্ছে 1/3, আর এইটা হচ্ছে n তম পদ। যেহেতু এটা কততম পদ আমরা জানি না, এইটাকে আগে ধরে নিতে হবে n তম পদ। এই অঙ্কটা একটা লাইন বেশি, তাহলে n তম পদ সমান সমান 1/243। এখন n তম পদ মানে কি? n তম পদ মানে হচ্ছে a * r⁴n - 1 সমান 1/243। এই যে যখন এইভাবে ধারা দেওয়া থাকবে, n এর মান দেওয়া থাকবে না, তখন আগে এইভাবে n এর মানটা বের করে নিতে হবে তম পদ থেকে। ঠিক আছে? তাহলে a এর মান কত? 1, তাহলে 1 এর কোনো ভ্যালু নাই, এটা বাদ। n - 1, আর এইটা হচ্ছে 243 কতর উপরে পাওয়ার? 3 এর পাওয়ার 3 এর পাওয়ার মনে হয় 5, 81, হ্যাঁ 3 এর পাওয়ার 5 মানে হচ্ছে 243। তাহলে r⁴n - 1 সমান সমান 1/3, তার পাওয়ার হচ্ছে 5। তাহলে এই যে বললাম r এর মান হচ্ছে 1/3, তার পাওয়ার হচ্ছে n - 1, আর এই পাশে আমরা পাইছি 1/3, তার পাওয়ার হচ্ছে 5। এই যে বেস দুইটা সমান বাদ দিয়ে দেন, n - 1 সমান সমান 5, n সমান সমান 6। আগে আপনি এই ধরনের অঙ্কে এই শেষ পদটা কততম পদ সেটা বের করবেন। ষষ্ঠ পদ, n এর সংখ্যা 6 আসছে। এবার n এর সংখ্যা যদি 6 আসে তাহলে এটা সমষ্টি কত? এখন যেহেতু এখানে r এর মানটা 1 এর থেকে ছোট, তাহলে আমরা সমষ্টির কোন সূত্র প্রয়োগ করব?
Sn সমান সমান a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। আমরা এই সূত্রটা প্রয়োগ করব। সেখানে a এর মান হচ্ছে 1 1 আমরা এখানে লিখব না, 1 মাইনাস r এর মান হচ্ছে 1/3, এই যে তার পাওয়ার যে 6 লিখবো, n এর সংখ্যা 6, এইটা বের করার জন্যই বেসিক্যালি এতটুকু অঙ্ক আমরা করে নিতে হয়েছে। ঠিক আছে, তাহলে যে অঙ্কে n এর মান দেওয়া থাকবে আগের অঙ্কের মতো সেটা সরাসরি আমরা সূত্র বসাই দিব, আর যেখানে n এর মানটা থাকবে না সেটা শেষ পদটা কততম পদ সেটাকে বের করব। তাহলে পদ সংখ্যা কতগুলো, মানে শেষে যে থাকবে লাস্ট রোল যা, ধরেন শেষ রোল 100, তার মানে ছাত্র কয়জন 100 জন, শেষ রোল 200, তার মানে ছাত্র কয়জন 200 জন, এরকম ভাবে তো আমরা জানি। তাহলে শেষ পদটা যততম পদ ওই ধারায় পদের সংখ্যা ততটা। তাহলে এখানে 1 মাইনাস 1/3, এই যে আপনারা এখন ক্যালকুলেশন করলে আপনাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে সমষ্টি আসবে হচ্ছে 364 ভাগ 243, মানে এই যে 3/6 বের করবেন, লসাগু করবেন, তাহলে আপনাদের অ্যান্সার চলে আসবে। আমি জাস্ট খালি এই প্যাটার্নটা বোঝানোর জন্য দেখালাম, এখান থেকে একটু ক্যালকুলেশন আপনারা পারবেন। স্যার কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। তাহলে প্রথমে আমরা কি করলাম, এই ধারাটার শেষ পদটা কততম পদ সেটা বের করলাম, ষষ্ঠ পদ। সেই ষষ্ঠ পদ মানে এই ধারার পদের সংখ্যা 6টি, এবার এই 6টি পদের সমষ্টি বের করলাম, যেখানে আর এর মানটা ছিল 1 এর থেকে ছোট, কারণ আমরা সমষ্টির দুটো সূত্র জানি, একটা আর এর থেকে ছোট, একটা আর এর থেকে বড়। আমরা আর এর থেকে ছোট দিয়ে সূত্র দিয়ে অঙ্কটা সমাধান করব। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এর মান 1/3, এই যে আর এর জায়গায় কোথা থেকে 1/3 হবে, এই ধারার সাধারণ অনুপাত কত, 1/3 ডিভাইডেড বাই 1, তার মানে 1/3। এই জন্য আর এর মান 1/3, এখানে আর এর জায়গায় 1/3 বসেছে। ধন্যবাদ। এই যে একটা ভাই আমাদের অ্যান্সার করে দিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা চলে যাব অসীম ধারার অঙ্কে। অসীম ধারার অঙ্ক করব এবার আমরা। আপনারা হয়তো ভাবছেন যে স্যার এত কম অঙ্ক করাচ্ছে, আমি আপনাদেরকে যে যে নিয়ম করাই দিচ্ছি আপনারা লেকচার শিটে বা প্রিভিয়াস কোশ্চেনে এর বাইরে কোনো অঙ্ক পাবেন না। এই কয়েকটা সূত্রটা, মেইন থিমটা বোঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই জন্য আমি যে ধরনের অঙ্কগুলো আসে সেই ধরনের অঙ্কগুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এবার এটা হচ্ছে অসীম পদের সমষ্টি। অসীম পদের সূত্র তো আপনাদের মনেই আছে। অসীম পদের সূত্র কি? অসীম পদের সূত্র হচ্ছে, আচ্ছা, অসীম পদের সূত্র কি, s ইনফিনিটি সমান সমান a ডিভাইডেড বাই 1 মাইনাস r। কিন্তু কন্ডিশনে বলছিলাম এই r এর মানটা 1 এর থেকে ছোট হতে হবে। এখানে r এর মান কত, 4 ডিভাইডেড বাই 12, মানে হচ্ছে 1/3। আপনি যদি 4/3 কে 4 দ্বারা ভাগ করেন তাহলে আসবে 1/3। আমি দুইটা করে দেখালাম, পরের পদ ভাগ আগের পদ, পরের পদকে আগের পদ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, আর এর মান পাওয়া যায়। এই দেখেন আর এর মান 1/3, মানে 1 এর থেকে ছোট। যেহেতু এখানে আর এর মান 1 এর থেকে ছোট, সুতরাং এটার অসীম পদের সমষ্টি নির্ণয় করা যাবে। তাহলে a এর মান কি লিখবো, a এর মান হচ্ছে 12, 1 মাইনাস এই আর এর মান হচ্ছে 1/3। তাহলে উপরে 12, নিচে হবে 3 লসাগু করলে 3 বিয়োগ 1, তার মানে 2/3। তাহলে এই 3টা উপরে চলে যাবে, 3 12 36 ভাগ 2, আমার সমষ্টি হচ্ছে 8। এই যে এখানে এটাই বলছিলাম যে 3 নাম্বার যে সূত্রটা শিখছেন অসীম পদের সমষ্টি, এই অসীম পদের সমষ্টির সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এই r এর মানটা অবশ্যই 1 এর থেকে ছোট হতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনে যদি কোনো অঙ্ক না থাকে, ধরেন এখানে r এর মানটা শুধু 3 আসলো, আপনি এত কিছু না করে শুধু নিচে লিখে দেখবেন এই অঙ্কে অসীম পদের সমষ্টি নির্ণয় করা সম্ভব নয়, ব্যাস শেষ। এরকম অঙ্ক আপনাদেরকে দেওয়া আছে লেকচার শিটে। আর এর মান 1 এর থেকে ছোট হলে সমষ্টি করবেন, আর না হলে সরাসরি লিখে দিবেন এই অঙ্কের বা এই ধারার অসীম পদের সমষ্টি নির্ণয় করা সম্ভব নয়।
তাহলে এটা হচ্ছে অসীম ধারার অঙ্কের মতো, এরকম 3-4টা অঙ্ক প্র্যাকটিস করবেন, লেকচার শিট দেখেন। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার 2টা অঙ্ক আছে একটু মজার ক্যালকুলেশন, এটা হচ্ছে পৌনঃপুনিক আছে অঙ্কে, একটু বড় করে না দেখলে বুঝবেন না। বলছে প্রদত্ত পৌনঃপুনিক দশমিকগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করে। মূলদীয় ভগ্নাংশ মানে হচ্ছে সাধারণ ভগ্নাংশে হরলবে প্রকাশ করতে হবে। আচ্ছা, এইটার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা দেখলে আপনারা আরো ভালো বুঝবেন। হ্যাঁ, আমি এটা একটু বড় করে নিই। এই অঙ্কটার বেসিক কেমন জানেন? এই অঙ্কটার বেসিকটা হচ্ছে এরকম 0.5 0.05 0.005 0.0005, এই যে এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 0.5555, এটাকে আমরা লিখতে পারি 0.5 এর উপরে 15। দেখেন এই ব্যাপারটা কিন্তু আপনাদের জন্য বোঝাটা সহজ। আর এই অঙ্কটা হচ্ছে এর উল্টা রূপ, অর্থাৎ আমি দেখাচ্ছি আপনাদেরকে এপাশ থেকে এপাশে যাওয়া, আর এই অঙ্কটায় এই নিচ থেকে উপরে যাওয়ার কাজ। অর্থাৎ 0.5 যে পৌনঃপুনিক আছে এটাকে প্রথমে লিখতে হবে 0.5555555, এরপরে এটাকে ভেঙে এইভাবে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো প্রকাশ করবেন কিভাবে দেখেন, আমি একটু এখানে আপনাদেরকে শিখাই। এই জিনিসটা প্রথমে ছিল হচ্ছে 0.0123 পৌনঃপুনিক। ঠিক আছে, এই অবস্থায় আছে। এটাকে কিভাবে ভাঙতে হয়, এটাকে এইভাবে লিখতে হয়, পয়েন্টটা ঠিক রাখতে হবে। এই যে জিরোর উপরে পৌনঃপুনিক নাই, জিরোটা লিখতে হবে। ঠিক আছে, যদি এখানে জিরোটা না থাকতো তাহলে প্রথমে এই কাজটা শুরু করতাম। এবার পৌনঃপুনিক আছে কার কার উপরে? 1 2 3 1 2 3 পুরোটার উপরে আছে। এবার এই কথাটাই বারবার রিপিট লিখবেন। এই যে যেমন এই 0.5 পৌনঃপুনিককে ভাঙলে আমরা কি লিখবো? 0.555555 এভাবে লিখবো। ঠিক এটাকে এভাবে লিখবো 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এইভাবে এটা চলতে থাকে। ঠিক যেমন এটাও কিন্তু চলতে থাকে। এটা যদি আরো যোগ করি আমরা এভাবে চলতে থাকি। এবার এই অংশ থেকে আমরা ভেঙে কিভাবে এই অংশটা বানাবো সেটা দেখেন। আমি এখান থেকে প্রথমে দশমিক নিয়ে এই 5টা নিচ্ছি। এবার এখানে দশমিকে এই 5 এর জায়গায় শূন্য দিয়ে এখানে একটা 5 নিচ্ছি। মানে ব্যাপারটা এরকম, ধরেন দশমিক নিলাম, এবার আমি এই অংশটা নিব, প্রথম অংশ, অর্থাৎ 0 1 2 3। তার মানে এই যে অংশটা আছে, এই যে 0.5555, এখান থেকে প্রথম 5টা প্রথমে নিব। আমি এই প্রথম অংশটা প্রথমে নিব। এবার আমি একটা যোগ চিহ্ন দিব, কারণ এটার সাথে তো এটা যোগ সম্পর্ক, আমরা তো এগুলো সব যোগ করছি। এবার যোগ দিয়ে আমি এই অংশটা কিভাবে লিখছি দেখেন, প্রথমে দশমিক দিছি, এই 5 এর জায়গায় একটা শূন্য দিছি, তারপরে এখানে আবার একটা 5 দিছি। তাহলে এখানে যোগ দেওয়ার পরে আমি একটা দশমিক দিব, যতটুকু সংখ্যা আমি এখানে লিখছি ততটুকু আগে শূন্য দিব। তাহলে আমি 4টা সংখ্যা লিখছি, আমি 4টা শূন্য দিব। এই যে 4টা সংখ্যা লিখছি না, এই 4টার জায়গায় শূন্য দিব। এবার এই অংশটুকু লিখব 1 2 3। এবার আমি আবার যোগ করব, কারণ এই যে দেখেন এটা এটার সাথে এটাও কিন্তু যোগ শূন্য। এখানে কি করছি, এই 5-এর জন্য শূন্য, এই 5-এর জন্য শূন্য, তারপরে 5। তাহলে এখানে আমরা তাই করব, প্রথমে দশমিক দিব, এই 4টার জন্য 4টা শূন্য, তারপরে এই 3টা তো এখানে লিখছি, তাহলে এই 3টার জন্য 3টা শূন্য, এবার আবার 1 2 3, এইভাবে চলে। এই ভাঙানোটা আপনাদেরকে আগে বুঝতে হবে। যদি এখানে দশমিকের আগে কোনো সংখ্যা থাকে, ওই সংখ্যাটা এখানে যোগ চিহ্ন দিয়ে আলাদা করে দিতে হবে। ধরেন এরকম আছে, আমি এখানে দেখাই 2.555 এরকম আছে, আপনি 2 লিখে এটাকে যোগ চিহ্ন দিয়ে এবার এটাকে আলাদা করবেন, অর্থাৎ এই অংশটাকে আলাদা করে নিতে। এবার 0.5 প্লাস 0.05 প্লাস 0.005, এই যে দশমিকের আগে যদি কিছু থাকে সেটাকে আগে এভাবে আলাদা করে বাকিটুকু এইভাবে সাজাতে হবে। উপর দিয়ে যায় না রে, সাইড দিয়ে যায়। উপর দিয়ে যাবে কেন, তো সাইড দিয়ে যাচ্ছে।
উপর দিয়ে যায়, উপর দিয়ে যাবে কিন্তু সাইড দিয়ে যাবে। তাহলে এইভাবে চিন্তা করেন, এই 5টা লিখছি, এই 5 এর জায়গায় শূন্য দিয়ে এই 5টা লিখছি, এই দুটো 5 এর জায়গায় শূন্য দিয়ে এই 5টা লিখছি, একটা সংখ্যা। এরকম যদি একাধিক রিপিট হয় তাহলে একাধিকটাকে এক গুচ্ছ হিসেবে একটা ধরতে হবে। শূন্য তার সাথে 3টা সংখ্যা লিখবো, এবার এই 4টার জন্য শূন্য দিয়ে এই সংখ্যাটা লিখবো, এবার এই 7টার জন্য শূন্য দিয়ে এই সংখ্যা লিখবো। অর্থাৎ এইটা একটা গুচ্ছ, এইটা একটা গুচ্ছ, এইটা একটা গুচ্ছ, এইটা একটা গুচ্ছ। আমি 3টা লিখছি মানে এই পর্যন্ত কাজ করছি। ঠিক আছে, এখানে শূন্য কম হয়েছে, 4 3 7। আচ্ছা, তাহলে এখানে আরেকটা শূন্য দিব। থ্যাংক ইউ। এই তো মাঝে মাঝে ধরে না দিলে হয়। 4টা 3টা শূন্য 1 2 3। থ্যাংক ইউ। এবার আমাদের কাজ কি জানেন? এবার এইটাকে ধারা ধরে অসীম পদের সমষ্টি বের করতে হবে। অর্থাৎ এখানে a এর মান হচ্ছে 0.0123, আর এর মান কত? এটা ভাগ এটা, মানে 0.000123 ভাগ 0.0123। তাহলে এখানে আসবে হচ্ছে উপরে 1, নিচে আসবে 1000, মানে 0.001। জিরোটা সংখ্যা হিসেবে থাকবে না, জিরো তো প্রথমে থাকবে। জিরো কিন্তু আমি বারবার কাউন্ট করি, একবার কাউন্ট করছি, এটাকে এটার সাথে নিয়ে কাউন্ট করে তারপরে বাকিগুলো রিপিট করছি। এই যে রিপিট গুলো একসাথে থাকবে, এই রিপিটটা এখানে থাকবে, এই রিপিটটা এখানে থাকবে। শূন্য কিন্তু প্রত্যেকটার সামনে আছে, শূন্য কিন্তু প্রত্যেকটার সামনে আছে। এই জিরোটা থেকে যাবে, এখানে যদি জিরো না থাকতো এইটুকু বারবার থাকবে। আচ্ছা ওয়েট, 2.0555, তাহলে রিপিট তো হচ্ছে এটা, এটা তো রিপিট হয়নি, তাহলে এটা কিভাবে লিখবো? 2 প্লাস, এবার লিখবো 05 প্লাস 0.005। এই যে এই জিরোটা তো থেকে যাবে অঙ্ক, এটা তো আর বাদ দিয়ে তো অঙ্ক থেকে কোনো কিছু বাদ দিতে পারবে না। তাহলে এই জিরোটা জিরোর মধ্যে থেকে যাবে সবকিছুর সাথে, তারপরের পুরো রিপিট হবে। এইটা পৌনঃপুনিকের মধ্যে পড়ছে, এটা একটা দশমিকের উপরে তো সবকিছু পৌনঃপুনিকের মধ্যে পড়বে না, যেটুকু পৌনঃপুনিকের মধ্যে পড়বে সেটা নিয়ে আপনার এই কাজ করতে হবে। তাহলে এটা হচ্ছে a এর মান, এটা হচ্ছে r এর মান। r এর মান 1 এর থেকে ছোট, r এর মান 1 এর থেকে ছোট হলে কি করতে হয়? অসীম পদের সমষ্টি নির্ণয় করা যায়। অসীম পদের সমষ্টি যদি আমরা এখানে নির্ণয় করি, s ইনফিনিটি সমান সমান a মানে হচ্ছে 0.0123, এটা হচ্ছে 1 মাইনাস 001। এবার ক্যালকুলেশন করলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। আপনি তো এই যে এইটাকে ভাঙাতে পারবেন, এটাকে ভাঙায় আপনি যেটা চিন্তা করতেছেন যে আমি পৌনঃপুনিক ভাঙানোর নিয়মে করব, তাইলে তো হবে না। পৌনঃপুনিক ভাঙানো, পৌনঃপুনিককে ভগ্নাংশে কিভাবে প্রকাশ করবেন তার একটা ডিটেইলস রূপ হচ্ছে এটা, এটা ধারার সাহায্যে এইভাবে করতে হবে। উল্লেখ করে দেবে এই অঙ্কে ধারার সাহায্যে করুন, তখন আপনাকে ধারার সাহায্যে করতে হবে। স্যার এরপরে এটা দিয়ে আপনি সমষ্টি নির্ণয় করবেন। আশা করি আপনাদের এরপরে আর প্রবলেম হবে না, এই ক্যালকুলেশন তো পারবেন। এবার এটা দেখে নেবেন, আশা করি কোনো সমস্যা নেই। আর এর কাজ আরেকবার বোঝালে ভালো হতো। আর এর কাজ কি? আর এর মান 1 এর থেকে বড়, 1 এর থেকে ছোট, কিন্তু প্রিলিতে শিখে আসছে। আর এর মান 1 এর থেকে বড় হলে এই অসীম পদের সমষ্টি নির্ণয় করা যাবে না, ওটা নির্ণয়যোগ্য না, অগ্রহণযোগ্য। আর 1 এর থেকে ছোট হলে তখন এই অসীম পদের সমষ্টি নির্ণয় করা যাবে, এটাই কাজ। একটা পৌনঃপুনিক তো এতক্ষণ ধরে এটা কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে? এটা তো একটার উপরেই পৌনঃপুনিক, 2.5 পৌনঃপুনিক, সেটাকেই তো আমরা এইভাবে ভেঙে ভেঙে করব। এইটা করে এই অবস্থা, তাহলে এটা করে কি হবে? আজকের দিনের শেষ নিয়ম, এটা দিয়ে শেষ হয় না, আরো শেষ, আরো কবে কবে শেষ হবে?
কি বলছে, 2 এর উপর পৌনঃপুনিক না থাকার কারণ। কেউ তারে বুঝাও যে 2 এর উপরে কেন পৌনঃপুনিক থাকে না। আচ্ছা, আপনাদের কি মনে হয় যদি পৌনঃপুনিক ভাঙানোর নিয়মে এই অঙ্কটা করা যেত তাহলে আমি আগের নিয়মটা আপনাদেরকে কেন শেখাচ্ছি? আমার কি ওই নিয়মের সাথে কোনো সংযোগ আছে, ভালোবাসা আছে? নাই। আমি তো চাই আপনাদেরকে যে কঠিন জিনিস বাদ দিতে, কিন্তু যে জিনিসটা লাগবে সেটা তো আর বাদ দিতে পারবো না। ওটা তো একটা নিয়ম, নিয়মটা তো আপনাদের শিখতে হবে, এই জন্য তো শিখেছি। আপনি যদি এখন চিন্তা করেন এটা না হলে ওইভাবে করবো, না হলে ওইভাবে করা গেলে আমি ওইভাবেই শিখাতাম, এত কষ্ট কঠিন নিয়ম আমি কেন শিখাতে পারছি? স্যার এই যে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করুন, এই অঙ্কটা আর একটু জটিল টাইপের মনে হবে, কিন্তু আসলে জটিল না, সহজ। ধারাটা হচ্ছে এটা, বলছে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে। তাহলে আমরা শুরু করি 7 প্লাস 7 7 প্লাস 7 7 7 প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পদ পর্যন্ত। মানে n সংখ্যক পদ কত আমরা জানি না, তাহলে এই ধারাটা আমরা n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করব। ঠিক আছে, কোনো কিছুই সহজ না, দেখতে সহজ মনে হলেই সহজ হবে না, করতে কঠিন মনে হলেও জিনিসটা কঠিন না। আপনার প্র্যাকটিসের উপরে এটা নির্ভর করবে। আপনি যত প্র্যাকটিস করবেন তত সহজ মনে হবে। আপনি যখন ওই নিয়মে 3-4টা অঙ্ক করবেন দেখবেন আপনারই মজা লাগবে, ও আচ্ছা এত সুন্দর গোছানো গোছানো জিনিস আপনি কখনো করেননি, এই জন্য আপনার কাছে বিষয়টা কঠিন মনে হচ্ছে। ঠিক আছে, আমাদের লেকচারে 4-5টা অঙ্ক দেওয়া আছে, আপনি 4-5টা দেখে দেখেই প্র্যাকটিস করেন, তাও আপনি বুঝে যাবেন যদি আমার কথাগুলো আপনার মাথায় থাকে। আচ্ছা, এইটা একটা সাজানোর প্যাটার্ন আছে, এই সাজানোর প্যাটার্নটা না বুঝলে সব শেষ। আমি এখান থেকে 7/9 কমন নিব, এই অঙ্ক থেকে 7/9 কমন নিব। তাহলে 7/9 কমন নিলে এখানে কত থাকবে দেখেন। তাহলে কমন নেওয়ার বিষয়টা বুঝুন, আমি 7 থেকে যদি 7/9 কমন নেই, তার মানে বিষয়টা এরকম, এখানে একটা 9 থাকতে হবে, কিন্তু এখানে তো 9 নাই, তার মানে এর সাথে এখানে একটা 9 গুণ করতে হবে। তার মানে সংখ্যাটা ছিল 7, কিন্তু আমি 7/9 কমন নেওয়ার জন্য নিচে একটা 9 উপরে একটা 9 ধরে নিলাম। নেওয়ার পরে এই 7/9টাকে আমি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কত থাকবে? এখানে থাকবে এই 9। এখান থেকে যদি আমি 7/9 কমন নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে 9 11 99। বুঝবেন না ডিটেইলসে দেখুন। আচ্ছা, এটা মানে প্রশ্ন করতে হবে সবগুলোর উপর পৌনঃপুনিক থাকলে প্রথম ও শেষ সংখ্যার উপর শুধু পৌনঃপুনিক হয়। ওরা কি এগুলো প্রশ্ন করতেছে? আচ্ছা, এখন মানে শোনেন, আসলে অন্তত আমরা তো ধরে নিই যে আপনি মিনিমাম পিডিতে পৌনঃপুনিক টনঃপুনিক এরকম সিম্পল কিছু যদি শিখে আসছেন। এখন এগুলো যদি একবারেই না শেখা থাকে তাহলে তো বিপদ রিটেনের জন্য, বুঝছেন? আচ্ছা, তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি 7 কমন নিলে 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পর্যন্ত। এবার এখান থেকে এই যে ওই সিস্টেমে যদি আমরা 9 নেই, তাহলে এখানে নিচে একটা 9 উপরে একটা 9 গুণ করে এখানে হবে 9, এখানে হবে 99, এখানে হবে 999 প্লাস ডট 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 কোন পর্যন্ত? n সংখ্যক পর্যন্ত। ঠিক আছে, এই যে এখানে যদি এটা 3 প্লাস 3 3 প্লাস 3 3 3 হতো, তাহলে এখানে কমন আসতো 3/9। মানে সবসময় আপনি এই লাইনটা নিয়ে আসবেন, সবসময় এই প্যাটার্নের অঙ্কের জন্য সবসময়। ঠিক আছে, এখানে যদি 5 প্লাস 5 5 প্লাস 5 5 5 থাকে, তাহলে আপনি লিখবেন 5/9। মানে এই অংশ ছাড়া এই অঙ্কের এই প্যাটার্নের অঙ্কের জন্য এই কমন অংশটুকু এই 7 অঙ্কটা 7 এর হলে এখানে 7 আসবে, এখানে সবগুলো 5 হলে 5 আসবে, এখানে সবগুলো 6 হলে এখানে 6 আসবে। বাকি পুরো অঙ্কটা সেম, সব অঙ্কের ক্ষেত্রেই বাকি অঙ্কটা সেম। এটা এখানে এরকম কেন বানাই আমরা? এরকম বানানোর কারণটা হচ্ছে, এবার আমরা এটাকে এরকম ধরবো 10 - 1, এটাকে আমরা ধরবো 100 - 1, এটাকে আমরা ধরবো 1000 - 1 প্লাস এটা কোন পর্যন্ত? n সংখ্যক পদ পর্যন্ত।
ঠিক আছে, এগুলো কিন্তু সব যোগ সম্পর্ক, সব যোগ সম্পর্ক। আচ্ছা, তাহলে এখানে দেখেন কি হবে, 7 সরি এখানে 7/9টা কমন থাকবে, থাকবে না? এবার আমি যদি 10, 100, 1000 এগুলোকে আলাদা করি, 10 এটা হচ্ছে 10 স্কয়ার, এটা হচ্ছে 10 কিউব, মানে এটা হচ্ছে গুণোত্তর ধারা, প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পর্যন্ত। আচ্ছা, এটা একটা অংশ। আরেকটা অংশ আছে দেখেন, এই যে -1 -1 -1, আমি যদি মাইনাসটা কমন নেই তাহলে 1 + 1 + 1, এটা আবার n সংখ্যক পর্যন্ত। এই লাইনটা এখানে সবথেকে কঠিন লাইন, এই অঙ্কের জন্য এই লাইনটা সবথেকে কঠিন। মানে ব্যাপারটা হচ্ছে 10 - 1 + 100 - 1 + 1000 - 1 এরকম করে আছে না n সংখ্যক পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে 10 নিলাম, প্লাস এখান থেকে 100 নিলাম, প্লাস এখান থেকে 1000 নিলাম, আর এই -1 -1 -1 এগুলোকে আমরা আলাদা করব। তো সবগুলো -1 থেকে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে কি থাকবে, 1 + 1 + 1 + 1 n সংখ্যক পর্যন্ত। এই লাইনটা বানাতে হবে। মানে আপনি দেখবেন এখানে 5 এর অঙ্ক হলে সব 5 5 5 থাকবে, এখানে 6 এর অঙ্ক হলে 6, এখানে শুধু 6 থাকবে, কিন্তু এই লাইন থেকে শুরু করে অর্থাৎ এই অংশটুকু সব অঙ্কে সেম হবে, 100% সেম। মানে আপনি একটা শিখলে আপনার সব অঙ্ক শেখা হয়ে গেল। কারণ এখানে 7/9 এর জায়গায় 5 এর অঙ্ক হলে 5/9 হবে, 6 এর অঙ্ক হলে 6/9 হবে, এইটুকু শুধু চেঞ্জ হবে, বাকি সব অঙ্ক একইভাবে আগাবে, একইভাবে আগাবে, একই নিয়মে আগাবে। আচ্ছা, আমাদের একটা পেজ লাগবে। এবার যেটা হবে, কি ছিল ওখানে একটা পেজ, এটা হচ্ছে প্রথমে ছিল 7/9, ভালো করে দেখতে হবে। এরপরে আমাদের এখানে কিন্তু গুণোত্তর ধারার সূত্র পড়ে, গুণোত্তর ধারার সূত্র পড়ে। এখানে 10 10 স্কয়ার 10 কিউব n সংখ্যক পর্যন্ত। আচ্ছা, n সংখ্যক পর্যন্ত যদি হয় তাহলে 10 এর মান 1, 10 এর মান 2, 10 এর মান 3 হলে এখানে n সংখ্যক পর্যন্ত হলে এটা হবে 10 টু দি পাওয়ার n, 10 টু দি পাওয়ার n। তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে এরকম ভাবে যে 10 প্লাস 10 স্কয়ার প্লাস 10 কিউব প্লাস ডট 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 প্লাস n সংখ্যক মানে 10 টু দি পাওয়ার n মাইনাস, এবার এই অংশটা বোঝেন 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এরকম যদি আপনি n সংখ্যক 1 যোগ করেন, n সংখ্যক মানে আপনি যদি 100টা যোগ করেন তাহলে 100 হবে, 200টা 1 যোগ করলে 200টা হবে, তার মানে n সংখ্যক n যোগ করলে n হবে। n এর মান যদি 100 হয় মানে 100 সংখ্যক 1 যোগ করলে কত হবে, 100। 200 সংখ্যক 1 যোগ করলে কত হবে, 200। তাহলে n সংখ্যক 1 যোগ করলে কত হবে, n। তাহলে এই 1 যোগ 1 যোগ 1 যোগ 1 এই অংশের পরিবর্তে আমরা এখানে লিখব হচ্ছে n, অর্থাৎ n সংখ্যক 1 যোগ করলে হবে n। ঠিক আছে, এইবার 7/9 এইটা আমাদের সূত্রে পড়বে, গুণোত্তর ধারার সূত্রে পড়বে, n সংখ্যক পদের কি সমষ্টি Sn এর সূত্রে পড়বে। তাহলে Sn এর কোন সূত্রে পড়বে, দেখেন এটা হচ্ছে a মানে হচ্ছে 10, এখানে r এর মান কত, r এর মান হচ্ছে 100/10, তার মানে 10। তাহলে r এর মানটা 1 এর থেকে বড়, তাহলে এখানে আমাদের সূত্র পড়বে a ইনটু r টু দি পাওয়ার n, যেহেতু এখানে n সংখ্যক পদ, -1 ডিভাইডেড বাই n - 1। তাহলে এই অংশটাকে আমরা গুণোত্তর ধারার সূত্রে বসালাম, সমষ্টির সূত্র, যেহেতু আমাদের এখানে n সংখ্যক এই মানগুলো যোগ করতে হবে। 10 টু দি পাওয়ার n বুঝলে ভালো হতো। স্যার এই যে এখানে প্রথম পদটা কত, 10 এর মান 1, দ্বিতীয় পদ কত, 10 এর মান 2, তৃতীয় পদ কত, 10 এর মান কিউব। তাহলে যখন n সংখ্যক পদ হবে তার মানে 10 এর উপর n, মানে ধরেন 100টা পদ, তাহলে প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3 হলে 100তম পদ হবে 10 টু দি পাওয়ার 100। তাহলে n এর জায়গায় যে মানটা থাকবে সেই মানটাই এখানে বসবে।
এই জন্য n তম পদ মানে 10 টু দি পাওয়ার n। এখানে যদি 100 তম পদ হতো মানে এটা যদি 100টা পদ হতো তাহলে 10 টু দি পাওয়ার 100। আশা করি ক্লিয়ার হয়েছে। মাইনাস n। আচ্ছা, তাহলে দেখেন এবার এখানে কি হবে, 7/9, এখানে থাকবে 10 আর এটা হবে 9, এই যে এটা ক্যালকুলেশন করলে 9 ইনটু এটা হবে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n। এবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে 7 10 70, 9 9 81, আর তার সাথে হবে এটা 10 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এই যে এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে, এটা একটা আলাদা অংশ, এটা একটা আলাদা অংশ, তাহলে এই অংশের সাথে এটা গুণ হলো, এবার এই অংশের সাথে এটা গুণ হবে, তাহলে মাইনাস 7/9 n। আর কিছু করার নাই, এটাই আছে। n সংখ্যক এক আছে না, মানে এক কয়টা আছে, n সংখ্যক আছে। ধরেন আপনাদের যদি বলা হয় 100টা এক যোগ করেন তাহলে আপনি বলবেন 100, 200টা এক যোগ করেন তাহলে 200, তাহলে n সংখ্যক এক যোগ করলে কত, n। n মানে হচ্ছে কত সংখ্যক, n সংখ্যক। তাহলে 100টা এক যোগ করলে যদি 100 হয়, 200টা এক যোগ করলে যদি 200 হয়, তাহলে n সংখ্যক এক যোগ করলে হবে n। না, এই ম্যাথ প্রিলিতে করেন না, এই ম্যাথ রিটেনের। প্রিলিতে যেটা করছেন সেটা ভিন্ন ছিল, এটা রিটেনের অঙ্কটা সম্পূর্ণ ভিন্ন। তো আশা করি আপনাদেরকে যে বিষয়গুলো বোঝানো দরকার আমি সবগুলো ক্লিয়ার করতে পারছি। একটু কঠিন মনে হয় প্রথম দিকে, আমি ভেঙে ভেঙে করাইছি এই জন্যই, তাছাড়া আপনাদের জন্য জিনিসটা কঠিন মনে হয়। ঠিক আছে, তো আপনারা যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন, অথবা নাম্বারে কল করতে পারেন। নাম্বারে কলটা বিশেষ প্রয়োজন ছাড়া করবেন না, কল করে ডিস্টার্ব করলে পরে ব্লক করে দেবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, বেশি বেশি করে পড়াশোনা করবেন। যে কোনো সময় আপনাদের রেজাল্ট হয়ে যাবে, রেজাল্ট না হলে আসলে কিছু করার নাই। আপনি অ্যাজ এ জব সিকার যতদিন পর্যন্ত আপনার জব হবে না আপনি পড়তেই থাকবেন। সামনে কোন পরীক্ষা আসলো তার সাথে আপনার পড়াশোনার কোনো ডিপেন্ড করবে না, আপনি আপনার মতো প্রিপারেশন নিতে থাকবেন, প্রিলিম শিখবেন, রিটেন শিখবেন, যা যা শিখতে পারেন শিখতে থাকবেন। যখন চাকরি হবে সবকিছু করা বাদ দিবেন, চাকরির আগ পর্যন্ত পড়তেই থাকবেন। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখন আমি চেষ্টা করব এইটাকে সেভ করার জন্য। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমাদের বীজগণিত অংশ কিন্তু অনেক ক্লাস হয়েছে, আপনাদের সম্ভবত মান নির্ণয় মানে 4 আর 5 হয়ে গেলে আপনাদের সম্ভবত 4 নাম্বার লেকচার আর 5 নাম্বার লেকচার যদি হয়ে যায় তাহলে আপনাদের মোটামুটি ক্লাস শেষ, মানে বীজগণিত অংশের ক্লাস শেষ। পাটিগণিত মেইন পার্টগুলো 17 18 লেকচার কিন্তু আমি করে দিচ্ছি, আর 2টা অধ্যায় বাকি আছে। তো আশা করি আমার সাথে আপনাদের ম্যাক্সিমাম ক্লাসগুলো প্রায় শেষের দিকে, আর অল্প কিছুদিন দেখা হবে, আর সামনে সামনে দেখা হবে, টেনশন করার কিছু নাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।